ছিল কত নম্বর লেকচার? লেকচার 6 তো মনে হয়। মানে কি লেকচার 6 নাউনের পর্যন্ত লেকচার? ভাইয়া, নাউনের লেকচার। নাউন এবং ডিটারমিনেন্ট। আচ্ছা, তার মানে আজকে তোমাদের প্রোনাউনের ক্লাস হবে। আমার কথা শুনে কি বুঝতে পারছো আমি কে? না ভাইয়া। আচ্ছা, নাউজারি কথা তো সেজন্য এমনি আর কি জিজ্ঞাসা করলাম। সো হয়তো আমার চেহারা যদি দেখাই তাহলে হয়তো বা চিনতে পারবে না। তোমাদের এই ব্যাচে ক্লাস কে নেই, কোন টিচার? মুন ভাইয়া আর আজিম ভাইয়া নিত। হুম, সাজিম ভাইয়া নিত আর মুন ভাইয়া নিত, তাই তো? তাহলে তো ভালোই আপনাদের টিচার। সো ঘটনা যেটা হয়েছে যে আজকে আপনাদের ক্লাসটা হয়তো আমার নিতে হচ্ছে কোনো একটা কারণে। সো এই হচ্ছে বিষয়। তো এই জন্য শিওর হয়ে নিলাম যে লেকচার কত হবে, আর আপনাদের সবার অবস্থা কি সেটা একটু শুনি, কারণ মনে হয় পার্টিসিপেট সবাই আসেনি এখনো। তো দেখি যে আপনাদের কি কি অবস্থা। একটু আগেও ক্লাস নিলাম আরেকটা ব্যাচের। সো এখন আপনাদের কথাগুলো একটু শুনি যে কেমন অবস্থা, আপনাদের পড়াশোনা কেমন হচ্ছে, বা কোনো প্রশ্ন আছে কিনা কোনো বিষয়ে, তাহলে আমাকে করতে পারেন, রেসপন্স করবো ইনশাল্লাহ। শুনতে পাচ্ছেন কথা? আপনারা কি কথা শুনতে পাচ্ছেন না? জি ভাইয়া শুনতে পাচ্ছি। তো আপনাদের কি জি, তো তাহলে রেসপন্স করছেন না কেন? নাকি আমি নতুন টিচার দেখে আপনাদের এই ব্যাচে এই জন্য রেসপন্স না করতে ভালো? ভাইয়া, না ভাইয়া তা না। না, এখানে আসলে বিভিন্ন বিষয় থাকে। ধরেন আপনাদের একজন টিচার ক্লাস নিচ্ছে অনেকদিন যাবত, তো সেখানে আমি এসে ক্লাস নিলে হঠাৎ করেই ভালো লাগবে না। তো সেজন্যই কিন্তু আমি পরিচয় দিব না আপনাদেরকে, কারণ একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে পরিচয়টা দিব, যখন আপনাদের ভালো লাগবে বা লাগতে পারে মনে হবে আর কি। তো প্রথমে ধরেন আমার পরিচয় দিলাম, আমি এই, আমার নাম, এই ডিপার্টমেন্টে পড়ি, এই ভার্সিটিতে পড়ি। সো পরে ভালো লাগলো না ক্লাস, তাহলে তো সেটার কোনো ভ্যালু থাকলো না। সো দেখেন ক্লাসটা করে কেমন লাগে। আর এর আগেও এই লেকচারে এই ক্লাসটা নিলাম, আপনাদের আগের যে ব্যাচ ছিল এফসি কত 4, কত 6 মনে হয়, আপনাদেরটা মনে হয় 8, তাই না? জি ভাইয়া। আচ্ছা, তো সেখানেও এরকমই আপনাদের মতো স্টুডেন্ট ছিল, পার্টিসিপেন্ট ছিল, তো সবাই ক্লাসটা করেছে, এনজয় করেছে। সো এর আগের ক্লাসে আমরা টুকটাক কিছু কথা বলেছি, কারণ ওই সবাই মানে আসার জন্য একটু আর কি ওয়েট করতে হয়। কারণ ধরেন যে একটা টপিক শুরু করে দিয়েছি, হঠাৎ করে একজন এসে বলবে যে ভাই আমি তো মিস করেছি। সো তখন তো আর বোঝানো সম্ভব না। সো তাহলে আমরা 2-3 মিনিট একটু ওয়েট করি। সো এখন বলেন যে আপনাদের অবস্থা কি, বা প্রিপারেশন কেমন নিচ্ছেন, মেমোরাইজিং পার্ট গুলা কেমন পড়া হচ্ছে, এগুলো বিষয়ে কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের, বা ভোকাবুলারি কি পড়ছেন কিনা বাসায়? জি ভাইয়া পড়ছি। ভাইয়া আমার একটা প্রশ্ন রয়েছে। বলেন। ভাইয়া প্রিপোজিশনে বইতে হচ্ছে একটা জায়গায় অ্যাডমিট টু, এখানে হচ্ছে যে সেন্টেন্সে রয়েছে ডোন্ট বি অ্যাফ্রাইড টু অ্যাডমিট টু ইওর মিস্টেক, কিন্তু হ্যাঁ, এক জায়গায় প্রিপোজিশনে অ্যাফ্রাইড এর সাথে অফ বসে, তো এখানে অ্যাফ্রাইড এর সাথে টু কেন? ও আচ্ছা, অ্যাফ্রেড এর পরে টু তখনই বসেছে যখন একটা ভার্ব ছিল, মানে বেস ফর্মের একটা ভার্ব থাকলে ওখানে অ্যাফ্রেড এর পরে টু বসতে পারে। তবে বেসিক্যালি অ্যাফ্রেড এর পরে আমাদের সবসময় মোস্ট অফ দ্য টাইম অফই বসে। আমরা জানি যে অ্যাফ্রেড অফ সামথিং মানে কোনো কিছু নিয়ে ভীত হওয়া অর্থে অ্যাফ্রেড অফটা বসে থাকে। বুঝতে পেরেছেন আপু? জি ভাইয়া বুঝতে পেরেছি। তো ওখানে ভার্ব থাকার কারণে আসলে অ্যাফ্রেড টুটা হয়েছে, তবে ওটা আসলে একটা নির্দিষ্ট অর্থের জন্য হয়েছে হয়তো বা, তো দেখলে আসলে বুঝতে পারতাম। তো মাঝে মাঝে এরকম থাকে যে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনেরই 2-3টা করে বসে, যেমন এগ্রির পরে টু বসে, আবার এগ্রির পরে উইথ বসে। তো আপনারা কিন্তু জানেন যে উইথ কখন বসে, পার্সন থাকলে উইথ বসে। সো এভাবে আসলে পড়তে হয়। আর দেখবেন প্রিপোজিশন পড়ার সময় দেখবেন যে অনেক প্রিপোজিশনে মিল পাবেন। যেমন আমি এটা পড়ার সময় দেখেছি যে ধরেন একই জাতীয় অর্থের পরে একই জাতীয় প্রিপোজিশন বসে, যেমন ডেট্রিমেন্টাল মানে ক্ষতিকর, এটার পরে টু বসে। হার্মফুল মানেও ক্ষতিকর, এটার পরে কি বসে? টুই টু বসে। বসে। জি তারপরে ভাইয়া। আপনি যদি দেখেন আরেকটা কথা বলি, যেমন অ্যাডিক্টেড মানে আসক্ত, এটার পরে টু বসে, অ্যাডিক্টেড টু। আবার ডেভোটেড, এটার পরে টুই বসে। ডেভোটেড মানেও ভক্ত, বা সে খুবই কারো প্রতি খুবই মানে পাগল ভক্ত টাইপের, এরকম কিছু। So, আসক্ত আর ভক্ত কিন্তু প্রায় একই টাইপের অর্থ দেয়, যে খুবই সে ইন্টারেস্টেড কোনো কিছুতে। তো এখানে কিন্তু টুই বসে দুইটার পরে।
সো এইভাবে পড়তে পড়তে আস্তে আস্তে দেখবেন যে হ্যাঁ অনেক কিছু মিল পাচ্ছেন। আর আপনারা কি ইডিয়ম আর অ্যানালজি পড়তেছেন? ভাইয়া অ্যানালজি নিয়ে আমার একটা হ্যাঁ। কোশ্চেন ছিল। তো হ্যাঁ, কোশ্চেনের আগে আমি অ্যান্সার একটা করি, সেটা হচ্ছে এর আগের ব্যাচে অনেকেই বলছিল ভাইয়া আমাদের ইডিয়ম ফ্রেজ তো এগুলো পড়তেছি, এগুলো কতটুকু পড়বো। তো তারা হয়তো জানতো না, তো আমি বলছিলাম যে আসলে ইডিয়ম ফ্রেজ অ্যানালজি এগুলো পড়ার দরকার নেই, বা গ্রুপ ভার্বস তোমাদের যেটা পড়তে হবে ভোকাবুলারি, প্রিপোজিশন এবং স্পেলিং, এই তিনটা পড়লেই হবে। যেমন আমি যেই ব্যাচগুলোতে ক্লাস নেই স্কলারসে, সো আমি কিন্তু আমার ব্যাচের স্টুডেন্টদেরকে কিন্তু বলে দিয়েছি যে কি কি পড়তে হবে। আমার ছোট ভাই বোন থাকলে আমি ওভাবেই বলতাম। সো তোমাদের আসলে তোমরা কি শুনেছো আমি জানি না, তবে হ্যাঁ প্রশ্ন করো। তাহলে কি এই তিনটা বাদ দিয়ে দেবো, মানে এই যে আপনি যেটা বলেন বাদ দেওয়া বলতে আমি তো তোমাকে অ্যানালজি? বললাম যে আমার যদি ভাই বোন থাকতো তাহলে আমি তাকেও ওই বাদ দিতেই বলতাম। এখন তুমি, এটা তোমার বিষয়, তুমি কিভাবে নিবে। প্রিপোজিশন, ভোকাবুলারি এবং আমাদের স্পেলিং পড়লে হচ্ছে মানে এনাফ, মানে গুড এনাফ। আর তুমি চাইলে গ্রুপ ভার্বস, অ্যানালজি, অ্যানালজি না, গ্রুপ ভার্বস আর ইডিয়ম একটু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো একটু দেখতে পারো আর কি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা, বাট মুখস্থ করার দরকার নেই আলাদা করে। তাহলে মেইনলি ভাইয়া ফোকাস করবো ভোকাবুলারি, প্রিপোজিশন এবং হ্যাঁ, স্পেলিং। তুমি যদি এখন সবই পড়তে যাও, ভোকাবুলারি পড়তেছো দৈনিক, প্রিপোজিশনও পড়তেছো, ইডিয়মও, তাহলে দেখবা কোনোটাই তোমার মনে থাকবে না। So, হ্যাঁ, সব মিলিয়ে একটু প্রেশার পড়ে যায়। হ্যাঁ, একটানা 6 দিনের একটা টার্গেট করবা যে 6 দিনে 6 পাতা ভোকাবুলারি, প্রত্যেক দিন 1 পাতা করে শেষ করব। তাহলে 6 দিনে ভোকাবুলারি শেষ হয়ে যাবে। দেন তুমি প্রিপোজিশনটা ধরবা, দেন স্পেলিংটা ধরবা। স্পেলিং মাত্র একদিনই লাগবে মনে হয়, যে 2 পেজ 2 দিন, আছে। হাইস্ট 2 দিন। জি। হ্যাঁ, তো এইভাবে পড়তে হবে। অনেকেই দেখি যে একসাথে সব পড়ে। আর ধরো তোমরা কিভাবে বাসায় পড়ো আমি জানি না, ধরো যেদিন ইংরেজির ক্লাস হচ্ছে, গ্রামার ক্লাস, সেদিন ওই 2 দিনই শুধু গ্রামারটা পড়বা, 2টা ক্লাস যেহেতু ইংরেজির। আর বাকি সব দিন মেমোরাইজিং পার্ট মুখস্থ করবা। আর মানে সব দিনই ইংরেজিটা থাকবে মেমোরাইজিং পার্ট, তবে ফাইন্যান্স, মার্কেটিং, অ্যাকাউন্টিং এগুলো যেদিন যেটা ক্লাস হবে সেদিন সেটা পড়বা, এছাড়া আর পড়বা না। বুঝতে পেরেছো? জি ভাইয়া, তাই করি। আর তোমরা এখন কত ঘন্টা সময় বাসায় দিচ্ছ আমি জানি না, তবে 10-12 ঘন্টা যদি এভারেজ প্রত্যেকদিন না থাকে তোমাদের পড়ার সময় বাসায়, তাহলে ধরে নিবা যে এখনো তোমরা চান্স পাওয়ার লেভেলে নাই। কারণ হচ্ছে এই কথাটা শুনতে একটু রুড মনে হলেও এটা সত্যি। তুমি যদি এখন 2-2.5 ঘন্টা পড়ো, তার মানে কি তোমার মনে হবে যে তুমি চান্স পাবা? তুমি নিজেকে প্রশ্ন করে দেখবা যে মনে হবে কিনা যে চান্স পাওয়ার যোগ্য কিনা তুমি, বা ওরকম পড়াশোনা করছো কিনা। আসলে বেসিক্যালি চান্স পাওয়ার এরকম কোনো যোগ্যতা লাগে না, যোগ্যতাটা হচ্ছে এখন যদি তুমি সময়টাকে ইউটিলাইজ করো। ধরো তোমার মেধা অনেক ভালো কিন্তু তুমি পড়ছো না, তুমি চান্স পাবে না, কারণ এরকম মেধাবী আরো অনেকেই আছে। তো ঢাকা ভার্সিটিতে আসলে মেধা দিয়ে যে চান্সের বিষয়টা তেমন না, চান্সটা হয় কনসিস্টেন্সি দিয়ে, তুমি আসলে রেগুলারিটিটা মেনটেন করছো কিনা পড়াশোনায়। বোঝা যাচ্ছে আমার কথা? জি ভাইয়া। আচ্ছা, কিন্তু আপনাদের দেখতে পাচ্ছি 2-1জনই শুধু রেসপন্স করছে, বাকিরা কি রেসপন্স করে না, নাকি ভালো লাগছে না আমার কথা শুনে? হ্যাঁ ভাইয়া। না ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, মানে আমাদের এই যে নতুন কোশ্চেন প্যাটার্নে দেখলাম যে 40টা এমসিকিউ আর 40 রিটেন, তাই না ভাইয়া? হুম হুম নতুন তো মানে প্রত্যেকটা 5টা সাবজেক্টে 8টা করে তাহলে এমসিকিউ পড়ে ভাইয়া। তো 8টা থেকে মানে প্রিপোজিশন থেকে 2টা আসবে, সিনোনিম, অ্যান্টোনিম, ভোকাবুলারি থেকে সব আসবে, নাকি নাউন প্রোনাউন এগুলো? এখানে শোনো, কথাটা হচ্ছে যে 8টা 5টা ভাগ দিলে হয়, ঠিক আছে, কিন্তু এখানে আসলে ইংরেজিটা একটু বেশিও থাকতে পারে, ঠিক আছে। ধরো ইংরেজি 10টা থাকবে, 12টা থাকবে, কোনো সাবজেক্টে 2টা কমাই দিবে, এরকম থাকতে পারে। ম্যানেজমেন্ট, মার্কেটিং হয়তো বা কিছুটা কমাই দিবে, এরকম হতে পারে। তো ইংরেজির প্রেফারেন্সটা সবসময় বেশি থাকবে সি ইউনিটে। কারণ তোমরা যে চান্স পাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট অর্থাৎ বিজনেস ফ্যাকাল্টিতে, এখানে তোমরা ধরো আমরা গত 4 বছর যাবত কোনো বাংলাও লিখি না, বাংলা লিখতেও হয় না, পড়তেও হয় না। তো যার কারণে যখন আমি ধরো তোমাদেরকে বোর্ডে লিখাবো, তখন দেখবো আমার বাংলা হাতের লেখা খুবই বাজে। এর কারণ হচ্ছে তোমাদের সবই ইংলিশে পড়তে হবে। তো যার জন্য ইংরেজির প্রেফারেন্সটা আমাদের সি ইউনিটে বেশি। কারণ তুমি যদি ইংরেজিতে ভালো না হও তাহলে তোমাকে নেওয়া হবে না সি ইউনিটে, এই হচ্ছে বিষয়। তো ইংরেজির প্রেফারেন্সটা বেশি থাকে। আর যেহেতু গত বছর 12টা এমসিকিউ ছিল, ওখানেও কোনো অ্যানালজি, গ্রুপ ভার্বস এগুলো ছিল না, তো এবার ওগুলো থাকার সম্ভাবনা আরো কম। বুঝতে পেরেছো? জি ভাই। প্রিভিয়াস মানে ইয়ারের কোশ্চেন কি মানে রিপিট হতে পারে? হ্যাঁ, রিপিট তো হবেই। তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন হুবহু রিপিট না হলেও টপিক রিপিট হবে। যেমন গতবার একটা প্রশ্ন এসেছে অ্যাডজেক্টিভ ক্লজ থেকে, ওরকম একটা টপিক থেকে আসতে পারে। গতবার এসেছে লজিক্যাল মডিফায়ার থেকে আসতে পারে, ঠিক আছে। গতবার এসেছে টেন্সের লেকচার থেকে একটা গ্রামার প্রশ্ন এসেছে, যে উইথ এ ভিউ টু থাকলে, সরি, লুক ফরওয়ার্ড টু থাকলে ভার্বের সাথে আইএনজি হয় পরবর্তীতে। তো এরকম আসবে। ধরো নাউনের যে লেকচার গুলা, প্রোনাউনের যে লেকচার গুলো, এগুলো খুবই ইম্পর্টেন্ট লেকচার। যে আজকে যেটা করবা ইম্পর্টেন্ট লেকচার, তো ইম্পর্টেন্ট লেকচার গুলো বেশি গুরুত্ব দিতে হবে। জি ভাই। সো অলরেডি আমাদের 2:22 বেজে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি পার্টিসিপেন্টও মোটামুটি 30 জন হয়ে গেছে। সো
আমরা এখন শুরু করে দিতে পারি। ওকে, সো আমি তোমাদেরকে বলে নিই, যেহেতু তোমরা আমার ব্যাচের স্টুডেন্ট বা আমার ব্যাচে কখনো ক্লাস করোনি, সো আগেই বলে নিচ্ছি আমি কিন্তু স্ক্রিন শেয়ার করে ক্লাস নেই না, আমি কিন্তু বেসিক্যালি বোর্ডে লিখে ক্লাস নেই। সো আমি টপিকটা, এবং এখানে আজকে দেখতে পাবো তোমরা কয়েকটা রুল আছে, 10-12টা রুল আছে এই লেকচারে, মানে রুল নাম্বার 1 2 এভাবে দেওয়া। সো আমরা কোনো রুল হিসেবে না পড়ে আমরা আলাদা আলাদা করে এক্সাম্পল দেখে দেখে পড়বো, যাতে করে আমাদের মনে থাকে। বোর্ডে লেখালে কি তোমাদের বোরিং লাগবে নাকি স্ক্রিন শেয়ার করে পড়াবো? বোর্ডে লাগে। হ্যাঁ, কারণ স্ক্রিন শেয়ার করে পড়ানো মানে তোমাদের নিজেদের পড়া একই কথা, তাই না? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। জি তো যার ভাইয়া। জন্য আমি আসলে বোর্ডেই লিখাই, যাতে করে সব স্টুডেন্ট ভালোভাবে বুঝতে পারে। যদিও এখন অনেকেই টিউশন পড়ছে এবং লাস্ট দিক চলে এসেছে, অনেকেই বাসায় টিউশন পড়ছে অলরেডি, অনেকেই আমার কাছেও পড়ছে কোর্স হিসেবে। কিন্তু ঘটনা হচ্ছে আমি এমন ভাবে চেষ্টা করি যেন আলাদা করে কারো টিউশন পড়ার মানে দরকার না হয়, ক্লাসেই যেন সব বুঝতে পারে। ঠিক আছে, তো এভাবে তোমরা আসলে পড়ার চেষ্টা করবা, ক্লাসটা মনোযোগ সহকারে একটু দেখার চেষ্টা করবা। সো আমরা বোর্ডেই চলে যাব প্রথমে। তাহলে সবাই একটু খাতা কলম নিয়ে বসো, দেখো যে আসলে ভাইয়া এই নতুন ভাইয়াটা আজকে কি পড়ায় বা কিভাবে পড়ায়, একটু জাস্ট দেখো আর কি। তো আর টুকটাক তো তুলতে হবে, অর্থাৎ বোর্ডে যা লিখাবো টুকটাক সবই তোমাদের তুলতে হবে, কারণ অপ্রয়োজনীয় জিনিস আমি লিখাই না বা অপ্রয়োজনীয় জিনিস পড়াইও না। বোর্ড দেখা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের টপিকটা বেসিক্যালি আজকে যেটা নাম হচ্ছে সেটা হচ্ছে তোমার প্রোনাউন। ঠিক আছে, সবাই দাগ দাও, যে এখানে দাগ দাও যে প্রোনাউন খাতায়। প্রোনাউন মানে কি? আমরা জানি যে নাউনের পরিবর্তে যেগুলা বসে সেগুলাকে কি বলে? প্রোনাউন বলে। অর্থাৎ নাউনের পরিবর্তে যেগুলা বসে সেগুলাকেই প্রোনাউন বলে থাকে। তো ধরো একটা নাম আছে এখানে জায়ান, এটা দিয়ে যদি আমরা বলি যে Jayan is a good student. Jayan is a student of scholars, university admission coaching. Jayan wants to get admitted into Dhaka University. Jayan loves his mother. Jayan loves his father. So এরকম বলতে পারি আমরা অনেক, মানে একই নাম দিয়ে বারবার। কিন্তু এটা কি আমাদের লজিক্যাল হবে বা সুন্দর হবে বিষয়টা? না ভাইয়া। তাহলে এটার পরিবর্তে আমরা কি ব্যবহার করব? প্রোনাউন। অর্থাৎ জায়ানের পরিবর্তে কি ব্যবহার করব? জি। কি ব্যবহার করব? সো তার মানে নাউনের পরিবর্তে যেটা বসে সেটাই কি? প্রোনাউন। প্রোনাউন। এটা তোমাদের কাছে খুবই সিম্পল মনে হচ্ছে যে ভাই এগুলো কি পড়াচ্ছে, কিন্তু এই সিম্পল বিষয়গুলো খুবই কনফিউজিং হবে এই লেকচারে। তো আমি যেগুলো দেখাবো বলে সবকিছু তোমাদের মনোযোগ সহকারে কনসেন্ট্রেশন নিয়ে বুঝতে হবে। ঠিক আছে, সো এখন এটা আমরা দেখে নিলাম যে হ্যাঁ এটা প্রোনাউন। এটার সংজ্ঞা লেখানোর দরকার নাই, কারণ এটা তোমরা জানো যে প্রোনাউন মানে নাউনের পরিবর্তে বসে। সো এখানে তোমরা লেকচার শিটে দেখতে পাবো অনেকগুলো প্রোনাউনের সিরিয়াল দেওয়া আছে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, পসেসিভ। এত কিছু আমাদের দেখার টাইম নেই বা এত কিছু আমরা পড়বো না, আমাদের যেগুলো দরকারি সেগুলো আমরা পড়বো। সো এখন তোমরা যেটা করবা আমার মতো করে লিখো যে সাবজেক্টিভ প্রোনাউন, সাবজেক্টিভ প্রোনাউন বা সাবজেক্ট প্রোনাউন। আরেকটা এই পাশে লিখবা এইভাবে অবজেক্টিভ প্রোনাউন। সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন লিখেছো? তো ধরো এখানে আই হচ্ছে সাবজেক্ট, হ্যাঁ, এটার অবজেক্ট কি? মি। ইউ হি হচ্ছে সাবজেক্ট, এটার অবজেক্ট কি? হিম। শি হচ্ছে সাবজেক্ট, এটার অবজেক্ট কি? হার। হার। দে হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, আর দে এর অবজেক্টিভ প্রোনাউন কি? দেম। দেম। উই হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, উই এর অবজেক্ট কি? আস। তাই না? তাই নয় কি? জি ভাইয়া। তো এগুলোও কিন্তু তোমরা জানো, এর আগের ব্যাচে আমরা এইভাবেই পড়িয়েছি, ওদেরকে বলেছি যে এগুলোও কিন্তু তোমরা জানো, যেমন সাবজেক্টিভ মানে এগুলো, অবজেক্টিভ মানে এগুলো। তো এগুলো আমাদের একটু ভালোভাবে চিনতে হবে যেন আমরা সেকেন্ডের মধ্যে দেখে বুঝতে পারি যে হিম হচ্ছে, হার হচ্ছে শি এর অবজেক্ট ফর্ম বা অবজেক্ট প্রোনাউন, আর শি হচ্ছে সাবজেক্ট প্রোনাউন, আস হচ্ছে অবজেক্ট প্রোনাউন। এগুলো আমাদের চিনতে হবে বা বিষয়টা যে মনে রাখতে হবে আর কি, এই হচ্ছে বিষয়। আর এটা তোমরা 6 এর পড়া পড়ছো, আসলে এটা 6 এর পড়া, ক্লাস 6 এ আমরা এগুলো পড়েছি নতুন নতুন করে। যাই হোক, তো তাহলে আমরা দেখলাম যে সাবজেক্টিভ কোনগুলো, অবজেক্টিভ কোনগুলো। দেখেছো? জি ভাইয়া। লিখেছো সবাই? রাকিবুল হাসান জি ভাইয়া। লিখেছো? আচ্ছা, সো এখন এটা আমরা দেখে ফেললাম, এটা আমরা পরে দেখবো এটার প্রয়োগটা আসলে কোথায়, কেন আমরা দেখলাম। এখন আরেকটা কনফিউজিং প্রোনাউন দেখবো, যেটা একটু আমাদের কাছে কনফিউজিং মনে হয়, সেটা একটু দেখবো। সবাই লিখো যে পসেসিভ ফর্ম।
পসেসিভ ফর্ম, এটা লিখে দাগ দাও। তারপর এখানে লিখবা এক পাশে পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ, আরেক পাশে লিখবা পসেসিভ প্রোনাউন। লিখেছো? আচ্ছা, সো এখন পসেসিভ বলতে তোমরা কি বুঝো? পসেসিভ বলতে কিন্তু তোমরা কি বুঝো বলো তো, একজন রাকিবুল বলো তো। হ্যাঁ, এই তো সুন্দর বলেছো। পসেসিভ বলতে অধিকার বা মালিকানা বোঝায়। যাই হোক, তো তোমরা কিন্তু এভাবে কিন্তু বলে থাকো ছেলেরা মেয়েরা, ঠিক আছে? এভাবে কিন্তু বলো তোমরা যে হ্যাঁ ওই ছেলেটা একটু বেশি পসেসিভ ছিল বা ওই মেয়েটা একটু বেশি পসেসিভ ছিল, বলো কিনা? এই তো সোহান বলেছে মনে হয়, তাই না? সোহান ভালো এক্সপেরিয়েন্স এই বিষয়টাতে, বোঝা গেছে সোহান এগুলা বলে আসলে। তো এটা আমরা বুঝতে পেরেছি যে সোহান আসলে এটা ইউজ করে ওয়ার্ডটা। যাই হোক, তো পসেসিভ বলতে আমরা তাহলে কি বুঝে থাকি? মালিকানা বা অধিকার। যেমন এই গাড়িটা হচ্ছে আমার, মাই কার, তাহলে এখানে মাইটা কি পসেসিভ না? তো এখন এটার মধ্যে আমরা দেখবো কোনগুলা পসেসিভ অ্যাডজেক্টিভ আর কোনগুলা পসেসিভ প্রোনাউন। দেখো এখানে মাই এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, আর আওয়ার এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, ইউর পসেসিভ অ্যাডজেক্টিভ, দেয়ার পসেসিভ অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে ইউর দিয়েছি হার পসেসিভ অ্যাডজেক্টিভ। এখানে সবগুলা শেষে প্রায় আর আছে, তো যেগুলা শেষে আর থাকে সেগুলা পসেসিভ অ্যাডজেক্টিভ। আর এখানে যদি খালি অ্যাড যুক্ত করি, যেমন আওয়ার্স পসেসিভ প্রোনাউন, ইউরস পসেসিভ প্রোনাউন, দেয়ার্স সবগুলা তুলো আমার সাথে সাথে, তারপরে হার্স এগুলা পসেসিভ প্রোনাউন। আর মায়েরটা শুধু হবে মাইন, মায়েরটা শুধু মাইন, আর বাকিগুলা আর এর সাথে খালি অ্যাডযুক্ত হয়ে পসেসিভ প্রোনাউন হয়ে যাচ্ছে। আচ্ছা ভাই, তাহলে আওয়ার হবে না? আওয়ারের পজিটিভ প্রোনাউন নেই? এই যে আওয়ার্স, ও সরি খেয়াল করিনি। লিখো সবগুলো তাড়াতাড়ি লিখো। ভাইয়া মাই এর সাবজেক্টিভ প্রোনাউন কি? মায়ের সাবজেক্টিভ প্রোনাউন আই, এটা জানো না তুমি? আচ্ছা সমস্যা নেই, না এই যা এটা ভুলেই যেতে পারো। যাই হোক, মায়ের সাবজেক্টিভ হচ্ছে আই আর অবজেক্ট হচ্ছে মি, আর পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই আর মাইন হচ্ছে পসেসিভ প্রোনাউন। সো এই জন্যই তো আমি আলাদা করে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ আলাদা করে দেখিয়েছি প্রথমে। এখন দেখো, এখন এটা লিখেছে সবাই? জি ভাই। জি ভাইয়া। এখন যেটা করবা তোমরা, এখন সবাই লিখবা যে পসেসিভ অ্যাডজেক্টিভের শেষে আর থাকে, মানে আর দিয়ে আমরা চিনবো পসেসিভ অ্যাডজেক্টিভ। আর ভাইয়া একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। ভাইয়া ইট এর পজিটিভ ফর্ম কি? পজিটিভ অ্যাডজেক্টিভ কি ইটস হবে? হ্যাঁ, ইটের পরে ইটস পসেসিভ অ্যাডজেক্টিভ, আবার ওইটাই পসেসিভ প্রোনাউন, অর্থাৎ ওখানে এস আর যুক্ত হবে না নতুন করে, এস যেহেতু আছে। সো আগে আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখাচ্ছি, আগে এটা দেখেন, আগে প্রশ্ন না করে আগে লিখেন যে পসেসিভ অ্যাডজেক্টিভের সাথে আর থাকে আর পসেসিভ প্রোনাউনের সাথে কি থাকে? এস থাকে। সো এটা তাড়াতাড়ি লিখো, তারপর আমি এই দুইটার পার্থক্যটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। লিখেছো? ভাইয়া জি ভাই। আচ্ছা, তো তার মানে আমরা বুঝলাম আর থাকলে সেটা পসেসিভ অ্যাডজেক্টিভ আর এস থাকলে পসেসিভ প্রোনাউন। তো এইটার ইউজটা আসলে কি বা পার্থক্যটা কি সেটা দেখো। ধরো এখানে বলা আছে আওয়ার কার, মানে কি আমাদের গাড়ি, এটা আওয়ারটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, আর প্লাস কি আছে কার মানে কি নাউন। এই দুইটা মিলে সমান সমান, যদি এই দুইটা মিলে কি হয়ে যাবে? পসেসিভ প্রোনাউন হয়ে যাবে, অর্থাৎ সমান সমান কি হয়ে যাবে? আওয়ার্স হয়ে যাবে। তার মানে আওয়ার্স বলতে আমাদের গাড়িটা মানে আমাদেরটা, এটা বোঝাচ্ছে। আর আওয়ার কার মানে আমাদের গাড়ি, আর আওয়ার্স মানে আমাদেরটা, মানে ওই কারের পরিবর্তে এসটা বসলো, অর্থাৎ সংক্ষেপ হয়ে গেল পসেসিভ প্রোনাউন। তার মানে পসেসিভ অ্যাডজেক্টিভ আওয়ার এবং নাউন কার মিলে পসেসিভ প্রোনাউন কি হয়ে গেছে? আওয়ার্স হয়ে গেছে। সো এটা সবাই লিখো সিরিয়ালি, এভাবে লিখো আমি যেভাবে লিখেছি। পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন মিলে পসেসিভ প্রোনাউন হয়ে গেছে আওয়ার্স। ইউর কার হলে ইউরস হবে, দেয়ার কার হলে দেয়ার্স হবে, মাই কার হলে মাইন হবে শুধু। লিখছি ভাই। লিখেছো?
তাহলে কি ভাইয়া পার্থক্যটা বুঝছো তুমি? পসেসিভ অ্যাডজেক্টিভ আর পসেসিভ প্রোনাউনের মধ্যে পার্থক্যটা? জি ভাইয়া। আচ্ছা, জি ভাই। এখন তোমাদেরকে একটা জিনিস আরেকটা বলে দেই, তোমরা এটাও আরেকটা জিনিস মনে রাখতে হবে বা মনে রাখতে পারো যে পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ প্রোনাউনের মধ্যে কোনটা সবার আগে। দেখো বর্ণমালা কিন্তু এই সবার আগে, তাই না? নাকি পি আগে? এ আগে। এ আগে। A So, আগে। মনে রাখবে যে পসেসিভ অ্যাডজেক্টিভ মানে আগে, আর পরে মানে পি, তার মানে পসেসিভ প্রোনাউন হচ্ছে পরে, তার মানে ওটার সাথে অ্যাড যুক্ত হলে পসেসিভ প্রোনাউন হবে। সো এটা এভাবে মনে রাখবা। সো এখন আরেকটা আমাদের দেখবো, লাস্ট যেটা চিনবো, লাস্ট প্রোনাউনটা, সেটার নাম লিখো রিফ্লেক্সিভ প্রোনাউন। পসেসিভটা কেটে দেই। সো লিখো যে রিফ্লেক্সিভ। এগুলো কিন্তু একটু ছাড়া ছাড়া করে লিখতে হবে, একসাথে সংকীর্ণ করে লিখবা না, তাহলে কিন্তু পরে দেখলে নিজেরই খারাপ লাগবে খাতাটা। রিফ্লেক্সিভ প্রোনাউন লিখো যে এদের সাথে সেলফ বা সেলফস থাকে, অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন গুলোর সাথে সেলফ বা সেলফস থাকে, যেমন মাই সেলফ, ইউর সেলফ। আর প্লুরাল হলে বলবে সেলফস, যেমন দ্যাম সেলফস, দ্যাম সেলফস। মাই সেলফ, ইউর সেলফ, মানে সবগুলোর সাথে এভাবে সেলফ বসাইতে হবে, বা সেলফস প্লুরাল হলে। তার মানে সেলফ বা সেলফ যুক্ত থাকলে আমরা কি কোন ধরনের প্রোনাউন হিসেবে চিনবো? রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন। তো এটা লেখার পরে আমাকে জানাও যে লিখছো। জি ভাইয়া। জি ভাইয়া, লেখা শেষ। আচ্ছা, লেখা শেষ। সো এখন আমরা লিখাবো, এটার নিচে লিখবা যে রিফ্লেক্সিভ প্রোনাউন তাহলে কখন ব্যবহৃত হবে সেটা আমি একটু দেখাবো। এখন বাংলাটা একটা লাইন লিখাবো, এটা লিখবা সবাই, যে যখন কেউ নিজের সম্পর্কে নিজেই বলবে, যখন কেউ নিজের সম্পর্কে নিজেই বলে অথবা নিজের কাজ নিজেই করে, নিজের কাজ নিজেই করে, তখনই রিফ্লেক্সিভ হয়। যখন কেউ নিজের সম্পর্কে নিজেই বলে বা নিজের কাজ নিজেই করে, তখনই রিফ্লেক্সিভ হয়। লিখেছো? জি ভাইয়া। তো এখন আমি উদাহরণ দিব, তাহলে জিনিসটা তোমাদের ক্লিয়ার হবে। ধরো এরকম একটা অপশন থাকবে, এরকম যে হি always talks about himself। কোনটা কারেক্ট অ্যান্সার? himself কেন হিমসেলফ হইলো? নিজেই তার নিজের সম্পর্কে বলছে, তার নিজেই নিজের সম্পর্কে বলতেছে। তার মানে সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই মানুষ হয়, তাহলে সেখানে কি প্রোনাউন হবে? অবজেক্টিভ নাকি রিফ্লেক্সিভ? রিফ্লেক্সিভ। তাহলে এখানে হিমসেলফ হবে। এটা উদাহরণটা লিখে রাখো, তাড়াতাড়ি নিচে লিখো, তোমাদের ওই ইয়ের নিচে, রিফ্লেক্সিভের নিচে। লিখেছো? জি ভাইয়া। সো এখন আমরা আরেকটা উদাহরণ দিই। যদি এরকম থাকে যে আই ওয়াশ মাই ক্লথস, মি নাকি মাইসেলফ? মাইসেলফ। মাইসেলফ, Myself। কারণ সে নিজের কাপড়টা নিজেই ধুয়েছে বা নিজের কাজটা নিজেই করা বোঝাচ্ছে, যার কারণে এখানে রিফ্লেক্সিভ বসেছে। সো এটা আমরা দেখে নিলাম আর কি। ভাইয়া এখানে বাই মি দিলে হবে না? আই ওয়াশড মাই ক্লথস বাই মি। বাই মি এটা দিলে হয়তো বা অর্থগতভাবে হবে, কিন্তু গ্রামাটিক্যালি ওটা ভুল হবে, কারণ নিজের কাজ নিজেই বুঝালে মাইসেলফই বসবে। বুঝতে পেরেছো? জি ভাই। আচ্ছা, তো এখন যেটা লিখবা সবাই, এখন আমরা একদম আলোচনায় চলে এসেছি। এখন আমরা তখন চিনলাম যে কোনগুলা কোন ধরনের প্রোনাউন। তার মানে সাবজেক্টিভ প্রোনাউন কোনগুলা, অবজেক্টিভ প্রোনাউন কোনগুলা, পসেসিভ কোনগুলা, তারপরে রিফ্লেক্সিভ। এই চারটাই তোমাদের আসলে মনে রাখতে হবে প্রশ্ন কারেকশন করার ক্ষেত্রে। এই চারটাই ভালোভাবে মনে রাখবা। আর বাকিগুলো তোমরা দেখলেও দেখতে পারো, তবে ওগুলো আসলে দরকার নেই তেমনটা আর কি।
সো এই চারটায় আমরা ভালোভাবে চিনে রাখবো যে কোনগুলা পসেসিভ কোনগুলা সাবজেক্টিভ। সো এখন আমরা দেখবো সেটা হচ্ছে সবাই জানো তোমরা যে ভার্বের সাবজেক্ট হিসেবে থাকলে সাবজেক্টিভ প্রোনাউন বসে। যেমন এখানে আছে ধরো যে হি wants to meet me নাকি আই, কোনটা হবে? মি হবে। কেন হবে? কারণ এখানে ভার্ব আছে ওয়ান্টস, তাই না? ভার্বের পরে যদি থাকে তাহলে সেটা অবজেক্ট হিসেবে থাকে নাকি সাবজেক্ট হিসেবে? অবজেক্ট। অবজেক্ট হিসেবে, তাহলে এখানে মি বসবে। আবার আরেকটা যদি এরকম থাকে যে আই মি want to get chance, আমি চান্স পেতে চাই, তাহলে এখানে আই বসবে নাকি মি বসবে? I want to get chance. কারণ ওয়ান্ট মানে কি এখানে ভার্ব, তাই না? ভার্বের আগে সাবজেক্ট বসে নাকি অবজেক্ট বসে? Subject. সাবজেক্ট হিসেবে কি বসবে? I. আই বসবে। সো এই দুইটা উদাহরণ লিখে রাখো, এটা যদিও বেসিক বিষয়, তবে এখন তোমাদেরকে দুইটা আসল জিনিস যেটা দেখাবো, দেখানোর মতো সেটা দেখাই। দেখো এখানে লিখো যে এক্সাম্পলটা লিখো যে জায়ান ইজ স্ট্রঙ্গার দেন আই অথবা মি, কোনটা কারেক্ট অ্যান্সার? মি। মি। আচ্ছা দেখো সবাই কিন্তু ওই আগের মতোই মনে করেছে যে হ্যাঁ ভার্বের পরে থাকলে সেটা অবজেক্ট হিসেবে থাকে, কিন্তু আই হবে না ভাইয়া, এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হবে আই। ঠিক আছে, আগে টিক মার্ক দাও আমার মতো করে, এভাবে উদাহরণটা লিখো, তারপরে ব্যাখ্যাটা দিচ্ছি। আগে টিক মার্ক দাও, দিয়েছো? তারপরে ধরো আরেকটা আছে এমন যে জায়ান is as strong as I me, এখানে কি হবে? বলো। আই হবে। এখানে মি হবে, তাই না? আই হবে। কারণ অবজেক্ট হিসেবে থাকলে মি আমাদের হবে। কি হয়? হ্যাঁ, অবজেক্ট তো মি হবে। কিন্তু এখানে আই কেন হয়েছে? এখন সবাই লিখো ভাইয়া তুলনা করা হয়েছে যে as এবং then এর পরে সাবজেক্ট প্রোনাউন বসে, এটা লিখো সাবজেক্ট প্রোনাউন বসে। এটা ব্যতিক্রম, একটু মনে রাখতে হবে আমাদের যে as এবং then এর পরে কি বসে? সাবজেক্ট প্রোনাউন বসে, লিখে নাও সবাই। as আছে এবং then আছে, যার কারণে এখানে সাবজেক্টিভ প্রোনাউনই বসেছে, অবজেক্টিভ প্রোনাউন বসেনি। ভাই এতদিন কি তাহলে আমরা ভুল শিখে আসছি? এতদিন তোমরা যেটা গ্রামাটিক্যাল বই দেখেছো ওটাও আসলে হয়, কিন্তু বেসিক্যালি তোমরা যদি ঢাকা ভার্সিটির গ্রামাটিক্যাল নিয়ম অনুসারে দেখো তাহলে এটা হবে না, আর এটাই আমাদের প্রপার নিয়ম। ওটা চলে আর কি, কিন্তু এটা আসলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আর এটা আমি ট্রান্সলেশনে একটা কোশ্চেন দেখছিলাম ভাই, ওখানে আই ছিল ভাই, ওখানে কি আই দিলেও হবে মি দিলেও হবে? না, বেসিক্যালি তোমাদের এরকমই। দিতে হবে, আই দিতে হবে। ট্রান্সলেশনের টেন্সের বিষয়গুলো দেখা হয় কিন্তু, বুঝতে পেরেছো? কারণ ধরো তুমি টেন্স ভুল করেছো, ওখানে কিন্তু এটা ট্রান্সলেশনটা কেটে দিবে তোমাকে। ধরো টাইমের পরে টাইম নন কাউন্ট নাউন, এরপরে ইজ হবে, এরপরে আর হবে না, কিন্তু তুমি দিচ্ছ যে টাইম আর ভেরি ইম্পর্টেন্ট, তাহলে এটা ভুল হবে, দিতে হবে টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। বুঝা গেছে ভাইয়া? ভাইয়া টাইমস থাকলে কি টাইমস টাইমস তখনই থাকবে যখন বার বোঝাবে, যে এতবার তুমি এই সিনেমাটা দেখেছো, যে আই ওয়াচড দিস মুভি 3 টাইমস, তো এটা মানে কি 3টা বার বোঝাচ্ছে, মানে 3 বার, কিন্তু 3টা সময় বোঝাচ্ছে না। সময় বোঝালে সেখানে অবশ্যই নন কাউন্ট নাউন হবে এবং ওর পরে সিঙ্গুলার বার বসবে, তবে বার বোঝালে ওটা প্লুরাল হবে। কেন নাউনের ক্লাস তোমরা করোনি? তো এগুলা কি তোমরা নাম্বারিং দিয়ে লিখতেছো নাকি আমার মতো করে স্টার মার্ক দিয়ে লিখতেছো বা হ্যাশট্যাগ, কিভাবে? হ্যাঁ স্টার মার্ক দিয়ে। হ্যাঁ, যে কোনো ভাবে লিখো, তবে নাম্বার দিও না। তুমি যদি আগেই লিখো যে হ্যাঁ রুল নাম্বার 1 রুল নাম্বার 2, তাহলে এগুলো রুল হিসেবে তুমি তোমার মুখস্থ হবে, কিন্তু তোমার এটা মনে থাকবে না অবশেষে। তো এখন তোমরা যেটা লিখবা, আগে উদাহরণ দিয়েছে তারপরে নিয়মটা লেখাবো। উদাহরণটা দেখো যে এখানে হি হবে নাকি হিম হবে? ভাইয়া হিম হওয়ার কথা, জানি না। হাসতেছো কেন তুমি?
ভাইয়া লেখাটা বোঝা যাচ্ছে না। ইট ইজ হি হিম হু ক্যান ডু ইট, বুঝানো হি হবে, ইট ইজ হি। He. হি হবে ভাইয়া, হি। He. আন্দাজে বলে দিলা যে বিপরীতটাই বলে দিই, তাই না? যেটা হবে না মানে যেটার বিপরীত হবে ওটাই বলে দিই, তাই তো? এইটাই হওয়ার কথা, কেন হবে এটাই তো জানো না, তাই না? ছোটবেলার থেকে তো এটাই জানতাম। ছোটবেলা থেকে এটাই জানতো। এখন লিখো যে বি ভার্বের পর সাবজেক্ট প্রোনাউন বসে। এবারে আমি যেভাবে লিখাচ্ছি এভাবে নিচে নিচে করে লিখবা এক্সাম্পল, আর ছাড়া ছাড়া করে লিখবা আলাদা আলাদা। ইট ইজ, এখানে হি হবে কারেক্ট অ্যান্সার, কারণ বি ভার্ব আছে ইজ, ইজ এর পরে মানে বি ভার্বের পর সাবজেক্ট প্রোনাউন বসে। বি ভার্বের পরে সাবজেক্ট প্রোনাউন বসে। লেখা হয়েছে? জি ভাই। আচ্ছা, তো এখন আমি আরেকটা দিব উদাহরণ, এটা নিয়ম শেষ আমাদের। সো আরেকটা দেখো উদাহরণটা যে he sat between, সে আমাদের সে পাশে বসলো between করিম এন্ড আই, কোনটা বসবে? করিম এন্ড আই নাকি মি? মি বসবে না? করিমেন আই, Me. আই হবে। মি হবে দেখো, ভাইয়া। এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে মি, ঠিক আছে? এই যে বিটুইন মানে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে অবজেক্ট প্রোনাউন বসবে। তো এখন লিখো যে প্রিপোজিশনের পরে অবজেক্ট প্রোনাউন বসে। প্রিপোজিশনের পর অবজেক্ট প্রোনাউন বসে। তো বিটুইন যেহেতু প্রিপোজিশন, এর পরে করিম আছে, সো এন্ড এর পরে আরেকটা সাবজেক্ট বসবে যেটা অবজেক্ট ফর্মে বসবে। তার মানে এই দুইটা নিয়ম কিন্তু একটাই। এর আগে যেটা দেখেছি যে আমাদের কি লিখেছি যে বি ভার্বের পর সাবজেক্ট প্রোনাউন বসে, ওইটার উল্টা হচ্ছে এটা যে প্রিপোজিশনের পর অবজেক্ট প্রোনাউন বসে। মনে থাকবে? আমি কিন্তু এই দুইটা কিভাবে মনে রাখি জানো? একসাথে মনে রাখি, অর্থাৎ বি ভার্বের পর সাবজেক্ট প্রোনাউন আর প্রিপোজিশনের পর অবজেক্ট প্রোনাউন, দুইটা একসাথে মনে রাখবা। এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। লিখেছো তোমরা? জি ভাইয়া। জি ভাইয়া। লিখলে আরেকটা এক্সাম্পল দেই এরকম জাতীয়, দেখি তোমরা কেমন পারো। এরকম ধরা আছে যে everyone but he him can do it, এখানে কারেক্ট অ্যান্সার কোনটা? হি, হি হবে। He. হি হবে ভাইয়া। কি হবে? কি? হি হবে? আচ্ছা দেখো এখানে হিম হবে। সাবজেক্ট হতে পারে না। কেন হবে যা দেখো, এই বাট মানে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কি বসে? প্রোনাউন, অবজেক্টিভ অবজেক্ট কোনো। অবজেক্টিভ প্রোনাউন। তো তোমরা এখানে মনে করতে পারো ক্যান ডু মানে বার, বারবার আগে তো সাবজেক্ট বসবে, কিন্তু এই ক্যান ডু এর সাবজেক্ট হচ্ছে আমাদের যে এভরিওয়ান, এভরিওয়ান ক্যান ডু ইট বাট হিম। বুঝতে পেরেছো? জি ভাইয়া। এখন এই যে এখন লিখে রাখো যে অ্যাজ এবং দেন এর মতো, বাট এবং লাইক এর পরে অবজেক্ট প্রোনাউন বসে, অ্যাজ এবং দেন এর পরে কি লিখেছিলা? সাবজেক্ট। ভাইয়া এটা কি শুধু বাট এবং লাইকের পরে নাকি অবজেক্ট প্রিপোজিশন সব প্রিপোজিশনের পরে? সব প্রিপোজিশনের পরে অবজেক্ট প্রোনাউন বসবে। আর বাট এবং লাইক এই দুটো অনেকে বুঝবে না যে এটা প্রিপোজিশন, তাই লিখিয়ে দিলাম যে বাট এবং লাইকও প্রিপোজিশন হিসেবে থাকে। সো এই দুইটার পরে অবজেক্ট প্রোনাউন বসবে। আর অ্যাজ এবং দেনটা কি বসে ওখানে লিখিয়েছিলাম, অ্যাজ এবং দেন থাকলে সাবজেক্টিভ প্রোনাউন বসে। সাবজেক্টিভ প্রোনাউন বসে। তার মানে এখন কি বুঝতেছো তোমরা যে সাবজেক্টিভ প্রোনাউন অবজেক্টিভ প্রোনাউন প্রথমে কেন চিনাইছি তোমাদেরকে? দরকার আছে? জি ভাইয়া। আছে, ওকে।
সো এখন এটা তোমরা দেখলা। সো এখন তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস শিখাবো। তোমরা কি জিরান্ড এবং পার্টিসিপল চিনো, যে আইএনজি থাকলে জিরান্ড হয়, পার্টিসিপল হয়, কিন্তু কিভাবে চিনতে হয় জানো? কৌশল জানো? হ্যাঁ ভাইয়া। তো সেটা কি আমি দেখাবো কৌশলটা? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা দেখো, সো এখন আমরা দেখবো জিরান্ড এবং পার্টিসিপলের একটা বিষয় আছে এখানে। জিরান্ড এবং পার্টিসিপল, আমরা জানি দুইটার ক্ষেত্রে কি বসে? আইএনজি বসে। ঠিক আছে, যাই হোক, এটা লিখে রাখলাম আর কি তোমাদেরকে বোঝানোর জন্য। সো এখন দেখো যে কিভাবে আমরা চিনবো। আগে আমার মতো লিখো, তারপর বুঝাচ্ছি। লিখো যে নিচের 8টি ভার্ব থাকলে, নিচের 8টি ভার্ব থাকলে প্রেজেন্ট পার্টিসিপল হবে। নিচের 8টি ভার্ব থাকলে প্রেজেন্ট পার্টিসিপল হবে। সো ওই 8টা ভার্ব কিভাবে মনে রাখবা, আমি আমার মতো করে আগে লিখি, তারপরে তোমাদেরকে বলে দিব যে আমি কিভাবে মনে রেখেছি। নিচের 8টা ভার্ব থাকলে প্রেজেন্ট পার্টিসিপল হবে। ধরো কি কি আছে দেখাই। একটা হচ্ছে ধরো ওয়াচ, 2 হচ্ছে অবজার্ভ, 3 হচ্ছে নোটিস, 4 হচ্ছে সি। ওয়াচ, অবজার্ভ, নোটিস, সি। তারপরে ধরো দুইটা একসাথে এখানে আছে হেয়ার, লিসেন, আর দুইটা আছে ক্যাচ এবং ফাইন্ড। এই 4টাকে মনে রেখেছি ওনস এই কথাটার মাধ্যমে। মানে ওনস দিয়ে কিভাবে মনে রেখেছি? ডাব্লিউ দিয়ে ওয়াচ, ও দিয়ে অবজার্ভ, এন দিয়ে নোটিস, এস দিয়ে সি। ওনস কথাটা দিয়ে আমি এই 4টা মনে রেখেছি। আর হেয়ার, লিসেন মনে রেখেছি এই শব্দটার মাধ্যমে। হেয়ার মানে কি? কোনো কিছু শোনা। আর ক্যাচ, ফাইন্ড মানে কি? পাওয়া। ফাইন্ড মানে পাওয়া, আর ক্যাচ মানে ধরা, ধরা মানেই পাওয়া। সো এই 3টা জিনিসের মাধ্যমে এই 8টা ভার্ব আমি মনে রেখেছি। এভাবে তোমরা আগে তুলো, তারপর বুঝাচ্ছি। তুলেছ? জি ভাইয়া। তার মানে এই 8টা ভার্ব তাহলে থাকলে সেটা কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল নাকি জিরান্ড? প্রেজেন্ট পার্টিসিপল। আর এই 8টা ভার্ব না থাকলে জিরান্ড। জিরান্ড। সো এই 8টা ভার্ব তাহলে কিভাবে মনে রেখেছি? এই উপায়ে সহজ নাকি লেকচার শিটের মতো করে মুখস্থ করবা? এটাই সহজ ভাইয়া। তোমরা ওনস দিয়ে মনে রাখবা যে ওনস মানে ওয়াচ, অবজার্ভ, নোটিস, সি। আর দেখা পাওয়া মানে ক্যাচ, ফাইন্ড। আর শোনা মানে হিয়ার, লিসেন। সো এইভাবে তোমরা 8টা ভার্ব মনে রাখবা। সো এখন আমরা কেন শিখলাম এই প্রেজেন্ট পার্টিসিপল কোনটা, জিরান্ড কোনটা, এটার মাধ্যমে আমরা একটা জিনিস দেখবো। এখন ওইটা লিখো। প্রেজেন্ট পার্টিসিপলের আগে অবজেক্ট প্রোনাউন বসে। আর একটা লিখো, জিরান্ডের আগে কি বসে? জিরান্ডের আগে বসে পসেসিভ অ্যাডজেক্টিভ। এই দুইটা লিখো। প্রেজেন্ট পার্টিসিপলের আগে অবজেক্ট প্রোনাউন বসে, জিরান্ডের আগে বসে পসেসিভ অ্যাডজেক্টিভ। লিখতেছো? জি ভাইয়া। তার মানে আমরা যে প্রথমেই দেখালাম তোমাদেরকে কোনগুলা পসেসিভ, তাহলে কি সেটা দেখাটা দরকার ছিল? জি ভাইয়া। পসেসিভ অ্যাডজেক্টিভ কিভাবে চিনবো? পসেসিভ প্রোনাউন থেকে আর থাকবে। হ্যাঁ, পসেসিভ অ্যাডজেক্টিভ মানে আর থাকবে, যেমন আওয়ার, ইউর, দেয়ার। আর পসেসিভ প্রোনাউন মানে এস থাকবে, আওয়ার্স, ইউরস, দেয়ার্স, হার্স। বুঝেছো? জি ভাইয়া। আচ্ছা, তো এখন তোমাদেরকে আসল মজাটা দেখাবো যে এখান থেকে কিভাবে আসলে প্রশ্নটা আসে, কিরকম কনফিউজিং প্রশ্নটা আসে।
দেখো My brother observed my going নাকি me going to cinema? মি গোয়িং হবে ভাইয়া। সবাই বলো, রেসপন্স করো দেখি কার কেমন অ্যান্সার হয়। নাজিফা মুবাশশিরা, আপনি কি কথা বলেন না কেন? আপনি বলেন তো কোনটা হবে? নাজিফা, আপনি কি ক্লাসে আছেন? আচ্ছা, তারপর হচ্ছে নূর আলম অনিক, আপনি কি ক্লাসে আছেন? জি ভাইয়া। আপনি বলেন তো কোনটা হবে? মি গোয়িং নাকি মাই গোয়িং, এখান থেকে কোনটা হবে? দেখেন এখানে যে কোনো একটাই হতে পারে। আমরা কিভাবে বুঝবো? আমরা একটু আগেই দেখলাম প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান্ডটাকে চিনতে হবে। এখানে অবজার্ভ আছে, ওই 8টা ভার্বের মধ্যে আছে, তাহলে গোয়িংটা প্রেজেন্ট পার্টিসিপল নাকি জিরান্ড? প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল। আর প্রেজেন্ট পার্টিসিপলের আগে কি দেখলাম? অবজেক্ট প্রোনাউন বসবে নাকি পসেসিভ বসবে? অবজেক্ট প্রোনাউন বসবে। তাহলে এখানে মি এবং মায়ের মধ্যে অবজেক্ট প্রোনাউন কোনটা? মি ভাইয়া। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা? মি। মি হবে। এখন কি বুঝতে পেরেছেন আপনারা সবাই? জি ভাইয়া। তো তার মানে আমাদের তাহলে চিনতে হবে ওই 8টা ভার্ব। 8টা ভার্ব মনে রাখবো কি দিয়ে? ওনস মানে ওয়াচ, অবজার্ভ, নোটিস, সি। আর পাওয়া মানে কি? ধরো কোনো কিছু শোনা মানে হিয়ার, লিসেন। আর পাওয়া মানে ক্যাচ, ফাইন্ড। সো ওই 8টা ভার্বই যদি থাকে তাহলে ওর পরের আইএনজিটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। আর প্রেজেন্ট পার্টিসিপলের আগে বসে অবজেক্ট প্রোনাউন, আর জিরান্ডের আগে বসে পসেসিভ অ্যাডজেক্টিভ। এখন আরেকটা উদাহরণ দেখবো। এখানে কোনটা বসবে? আই বসবে। মি নাকি মাই, কোনটা? মাই বসবে ভাইয়া। কেন মাই কেন বসবে? এটা জিরা। জায়গায় তো জিরান্ড, এটা তো প্রেজেন্ট পার্টিসিপল না। হ্যাঁ, জিরান যে, এটা কিভাবে শিওর হইলে তোমরা? ওই 8টা ভার্বের ভিতরে তো নাই এই জায়গায়। হ্যাঁ, ওভারলুক কি ওখানে ছিল? না। না। সো ওখানে ছিল শুধু অবজার্ভ, সো ওখানে ছিল না। সো যার কারণে এটা জিরান্ড। আর এই জিরান্ডের আগে কি বসবে? পসেসিভ অ্যাডজেক্টিভ। সো মাই বসবে কারেক্ট অ্যান্সার। এটা লিখে রাখো উদাহরণটা। সো এখন বলো তোমরা যে জিনিসটা কি বুঝেছো কিনা? জি ভাইয়া। বুঝার কিছু তো নেই, আছে না। না? সো এখন আমরা বুঝে ফেলেছি যে কখন জিরান্ডের আগে কি বসবে, প্রেজেন্ট পার্টিসিপলের আগে কি বসবে, এটা আমরা দেখলাম। সো এখানে আমরা আরেকটা এক্সাম্পল দেখবো, এটা তাড়াতাড়ি লিখে নাও নিচেরটা। তো আরেকটা এখানে উপরেই দেই, ধরো এরকম আছে যে ফ্রেন্ড অফ হিজ অথবা হিম ইজ এ সিঙ্গার। তার একজন বন্ধু হচ্ছে সিঙ্গার। সো এখানে কি হবে? হিজ নাকি হিম? কি হবে এখানে? হিম হবে। হিজ হবে ভাইয়া। প্রিপজিশনের পরে কি বসে? অবজেক্ট প্রোনাউন ভাইয়া। অবজেক্ট ফর্ম হবে। তো সেই হিসেবে সবাই তোমরা এখানে হিমই দিতা, কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের হিজ। তো এখানে হিজ কেন হয়েছে, যিনি অ্যান্সার করেছেন তিনিও হয়তো জানেন না। আপনারা একটু সুন্দর করে শুনুন। সেটা হচ্ছে, এটা আগে নিয়মটা লিখুন তারপরে বোঝাচ্ছি। এখানে লিখুন নিচে, এটা নিচে অনেকের মধ্যে একজন মানে ওয়ান অফ সেভারাল। অনেকের মধ্যে একজন বোঝাতে অফ এর পরে পসেসিভ প্রোনাউন বসে। এই অনেকের মধ্যে একজন বোঝাতে
অফ এর পরে পসেসিভ প্রোনাউন বসে। তো দেখো এখানে বলছিল যে তার একজন বন্ধু, একটা মানুষের তো বন্ধু একজন হয় না তাই না, তো অনেক বন্ধুই হয়। তো বলছে যে তার অনেক বন্ধু, তার মানে কি অনেকের মধ্যে একজনকে বোঝাচ্ছিল এবং অফ প্রিপোজিশন আছে। তো একমাত্র অফ প্রিপোজিশনের পরেই পসেসিভ প্রোনাউন বসবে, আর বাকি সব প্রিপোজিশনের পরে কি বসবে, অবজেক্ট ফর্ম বসবে। এটা একটু আলাদা, এই জন্য আলাদা করে লিখিয়ে দিলাম। এখন বুঝতে পেরেছো হিজ কোন ফর্মে আছে, পসেসিভ প্রোনাউন নাকি পসেসিভ অবজেক্ট, কোনটা? হিজ কিন্তু পসেসিভ প্রোনাউন। আচ্ছা এখানে যদি ই থাকতো, যে এটা থাকতো মি অথবা মাইন, তাহলে কোনটা হইতো? মাইন হতো। মাইন হতো, কারণ মাইন এবং মি এর মধ্যে পার্থক্য কি? বলো। একটা অ্যাডজেক্টিভ আর প্রোনাউন। হ্যাঁ। মাইন হচ্ছে অ্যাডজেক্টিভ আর মিন হচ্ছে প্রোনাউন। মাইন তো অ্যাডজেক্টিভ না, শুধু এভাবে বলতে হবে যে পসেসিভ না, মাইন হচ্ছে পসেসিভ প্রোনাউন, এই তো ভুলে গেছো তোমরা। মাইন হচ্ছে পসেসিভ প্রোনাউন, আর মাই হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, আর মি হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। বোঝা গেছে? জি ভাইয়া। তো এখানে এই জন্য আমাদের দেখলাম যে এখানে পসেসিভ প্রোনাউন বসবে, এই জন্য এখানে কি বসেছে, মাইন বসেছে, যে আমার একজন বন্ধু সিঙ্গার। বুঝতে পেরেছেন সবাই বিষয়টা? জি ভাইয়া। আচ্ছা, তো এখন তাহলে আমরা শেষ দিকে চলে এসেছি। এখন আর তেমন কিছু দেখানোর নেই, লাস্ট একটা জিনিস দেখে আমরা শেষ করে দেবো। সেটা দেখেন, এখানে আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ধরেন এখানে এরকম আছে যে হি is the person whom that I know। এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে, হুম নাকি দ্যাট? হোম হবে ভাইয়া। আচ্ছা এটা হয় না, এখানে হবে হি ইজ দ্য বেস্ট পারসন। হি ইজ দ্য বেস্ট পারসন হুম দ্যাট আই নো। কোনটা কারেক্ট অ্যান্সার তিনটার মধ্যে? ভাইয়া হোম। আচ্ছা, সো দেখেন আপনারা সবাই আসলে ভুল করেছেন, এখানে কারেক্ট অ্যান্সার হবে দ্যাট। হ্যাঁ, অনেকের মধ্যে অন্যতম বোঝাইছে না। না, এখানে অনেকের মধ্যে অন্যতম ওরকম কিছু বোঝায় না, এখানে দ্যাট বুঝাইছে। তবে কেন হুম বসে নাই এটা আপনারা এখন লিখুন এই নিচে, যে সুপারলেটিভ ফর্মে লেখেন, সুপারলেটিভ ফর্মে। কার ওখান থেকে সাউন্ড আসতেছে বন্ধ করুন, হুইচ অথবা হুম। এগুলার পরিবর্তে দ্যাট বসে। সুপারলেটিভ ফর্মে হুইচ হুম এগুলার পরিবর্তে কি বসবে, দ্যাট বসবে। যেহেতু এখানে ছিল বেস্ট পারসন, মানে বেস্ট মানে সুপারলেটিভ, সুপারলেটিভ বুঝেন তো আপনারা তাই না, বুঝেন না? জি। আচ্ছা, তো বেস্ট মানে সুপারলেটিভ, তার ফলে এখানে কি বসেছে, দ্যাট। দ্যাট বসেছে। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু আপনারা সবাই ভুল করেছেন, দেখে কিন্তু পরীক্ষাতে আসলে ভুল করতেন, সেটা মনে রাখবেন আলাদা করে। আমরা তো বিভিন্ন ধরনের পার্সন দেখেছি, যেমন হি হচ্ছে কি পার্সন, থার্ড পারসন। হ্যাঁ। ইউ কি পার্সন, সেকেন্ড পারসন। আর আই কি পার্সন, ফার্স্ট পার্সন। ফার্স্ট পারসন। সো এখানে আবার যদি আমরা ইউ প্রথমে দেই, হিটা পরে দেই, আইটা পরে দেই, তাহলে এখানে কোনটা কারেক্ট, বা এটার কি কোনো সিরিয়াল আছে কিনা? না ভাইয়া। হ্যাঁ, এটার একটা সিরিয়াল আছে, পার্সন গুলোর একটা প্রপার সিরিয়াল আছে। প্রপার সিরিয়ালটা সবাই এখন তোমরা লিখো, সেটা লিখো যে স্বাভাবিকভাবে পার্সন গুলো বসে 2 3 1 আকারে। এটা দ্বারা কি বুঝাইছি, সিরিয়ালটা হবে 2 3 1, মানে সেকেন্ড পারসন আগে, তারপরে থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন। আর দোষ বোঝালে কি বসবে, 1 2 3। 1 2 3 মানে কি একজন বলো তো আমাকে, রাকিবুল হাসান বলো তো ভাইয়া তুমি, 1 2 3 দিয়ে কি বুঝিয়েছি? সেকেন্ড পারসন থার্ড পারসন। হ্যাঁ, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তাহলে এটার কি উদাহরণ দেওয়ার দরকার আছে? না ভাইয়া। তো এটা আমরা উদাহরণ না দেই,
আমরা একটু কথা বলে একটা ইম্পর্টেন্ট টপিকে চলে যাবো এখন। সো এটা একটু লিখে নাও তোমরা। সো সবাই আসলে ক্লাসে আছো প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছি। সো যেহেতু আমরা একটু পড়াশোনা করলাম, সো এখন আমরা একটু কথা বলি পরস্পরের সাথে, দেখি যে কার কি অবস্থা। ক্লাস কিন্তু আমাদের শেষ হয়নি, কেউ কিন্তু মাঝখান থেকে চলে যাবেন না, আরেকটা ইম্পর্টেন্ট টপিক আছে, ওটা দেখতে হবে। সো এখন আমরা একটু জেনে নেবো যে কে কোন কলেজ থেকে পড়ছেন আপনারা এখানে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছি যে এখানে কারা কারা আছেন। রাকিব, আপনি কোন কলেজ থেকে পড়ছেন? নটরডেম কলেজ। নটরডেম কলেজ থেকে পড়ছেন, আচ্ছা আচ্ছা। তো নাম কি উল্টাপাল্টা হয়ে যাচ্ছে নাকি? আচ্ছা, তো রাকিবের পরে আছেন সাদিয়া ইসমাত, আপনি কোন কলেজ থেকে? হোলি ক্রস। হলি ক্রস কলেজ থেকে। আচ্ছা, হলি ক্রস কলেজের কিন্তু আমার একটা স্টুডেন্ট আছে, ও পড়ছে আমার কাছে টিউশনে। যাই হোক, তো শাহরিয়ার কোন কলেজ থেকে? বিশিষ্ট নূর মোহাম্মদ। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ, আচ্ছা। এই কলেজ থেকে অনেকেই ভর্তি হয়েছে এবার স্কলারশিপে। আফরান প্রান্ত? ঢাকা সিটি কলেজ। সিটি কলেজ। আলী কি আলী মিলাদুন কোন কলেজ থেকে? হ্যাঁ, ঢাকা সিটি কলেজ। সিটি কলেজ থেকে। তারপরে আরিফা কোন কলেজ থেকে? আরিফা কোন কলেজ থেকে বলছেন? ঢাকা সিটি কলেজ। সিটি কলেজ থেকে। ক্লাস কি আপনি করেছেন প্রথম থেকে? হ্যাঁ। টপিক গুলা যেগুলো বুঝিয়েছি আপনি কি বুঝেছেন সব? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, বুঝলে ভালো, কারণ না বুঝলে আবার আমি হতাশ হয়ে যাব, কারণ এত উদাহরণ দিয়ে দিয়ে বুঝালাম, তাও যদি কেউ না বুঝেন তাহলে খারাপ লাগবে আসলে। যাই হোক, তো ফাহিম, আপনি কোন কলেজ থেকে বলছেন, মানে কোন কলেজে পড়াশোনা করেছেন? ভাইয়া ঢাকা সিটি কলেজ। সিটি কলেজ, আচ্ছা। ফাহিম আহমেদ ফারহান? ফাহিম আহমেদ ফারহান কি ঘুমাচ্ছেন? আচ্ছা, তো বুঝতে পেরেছি, ভাইয়া হয়তো বা ব্যস্ত আছে। জেবিন খান? জি স্যার, নূর মোহাম্মদ থেকে। আচ্ছা, জুথি? দর্শনা গভর্নমেন্ট কলেজে। ন্যাশনাল গভর্নমেন্ট। জুবায়ের? দর্শনা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, জুবায়ের? কবি নজরুল। কবি নজরুল। তারপরে এমএইচ রিফাত? প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ। আচ্ছা। মাহিনা হাসান? নটরডেম। আচ্ছা। মানসুরা? আদমজি ক্যান্টনমেন্ট কলেজ। আদমজি ক্যান্টনমেন্ট কলেজ। মিথি কোথা থেকে বলছেন? ভাইয়া ঢাকা সিটি কলেজ। সিটি কলেজ থেকে। মিথিলা? ভাইয়া ঢাকা সিটি কলেজ। মমো কোথা থেকে বলছেন? ভাইয়া সিটি কলেজ। আচ্ছা, বুঝতে পেরেছি, নটরডেম সিটি কলেজ, আদমজি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ, এগুলাই আছেন আসলে বেসিক্যালি আপনারা। যেটা বলছিলাম আসলে যে আমরা এই যে প্রোনাউনের লেকচারটা মোটামুটি কিন্তু করে ফেলেছি। তো এখানে যে বিষয়গুলো আছে আসলে ধরেন সাবজেক্টিভ প্রোনাউন কোন জায়গায় বসতেছে, অবজেক্টিভ প্রোনাউন কোন জায়গায় বসতেছে, কোন জায়গায় পসেসিভ, এগুলো কিন্তু মনে রাখতে হবে। সো এই জন্যই কিন্তু আমি প্রথমে সাবজেক্টিভ অবজেক্টিভ দেখিয়েছি, তারপরে দেখেছি পসেসিভ গুলো, এবং তারপরে দেখেছি রিফ্লেক্সিভ। সো রিফ্লেক্সিভ কিন্তু প্রথমে নিয়ম শেষ হয়ে গেছে, যার কারণে দেখাইনি। যাই হোক, তো এগুলো আপনাদের বাসায় একটু পড়তে হবে, অনেক কিছু ভুলে যাবেন, যেমন পসেসিভ গুলো আপনারা ভুলে যেতে পারেন। আমিও যখন পড়েছি নতুন নতুন আমি এভাবে ভুলে যেতাম, তো তখন যেটা করেছি খাতায় লিখতাম আর এইভাবে মানে বুদ্ধি খাটাতাম যে হ্যাঁ, যেগুলো শেষে আর আছে এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, আর এ মানে যেহেতু আগে, তার মানে পসেসিভ অ্যাডজেক্টিভটা আগে, আর পসেসিভ অ্যাডজেক্টিভের সাথে এস হলে সেটা প্রোনাউন হয়ে যাবে। তো এইভাবে মনে রাখতাম আসলে বিষয়গুলো। তো মনে রাখাটা আসলে আপনাদের নিজের উপর ডিপেন্ড করে। আমি হয়তো বা কিছু ট্রিক বলে দিব, তো সেই হিসেবে আপনারা মনে রাখতে পারবেন, কিন্তু সবসময় যে আমার মতো করে মনে থাকবে বিষয়টা তেমন না। বেসিক্যালি ইট ভেরিজ পারসন টু পারসন। সো আপনি নিজের মতো করে পড়ুন। আপনি যখন দেখবেন আপনি পড়াশোনায় সময় দিচ্ছেন, রেগুলারলি পড়ছেন, তাহলে দেখবেন যে কিন্তু আপনার কনফিডেন্স অনেক বেড়ে যাবে। এই ধরেন আপনারা এখন কোন মাসে আছেন? নভেম্বর প্রায় শেষ, ডিসেম্বর মাসটাই কিন্তু আছে। যেহেতু এই গতকালকে নোটিশ দিয়ে দিয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা হবে বিভাগীয় শহরে। এর দ্বারা কি বুঝেছেন আপনারা? এর দ্বারা এটাই বুঝিয়েছে যে পরীক্ষাটা জানুয়ারির মধ্যেই হয়ে যাবে, কারণ ঢাকার মধ্যে যদি হতো তাহলে হয়তো শীতের জন্য, শীত যাওয়ার জন্য অপেক্ষা করতো, কিন্তু জানুয়ারিতে হয়ে যাবে এই জন্যই কারণ নতুন একটা সেমিস্টার তো শুরু করতে হবে নতুন বছরেই। ধরেন আমাদের প্রত্যেক বছরই একটা করে নতুন সেমিস্টার শুরু হয়। সো ফার্স্ট ইয়ার যারা, ওদেরও আমাদের সাথেই শুরু হয়। সো আপনারা জানুয়ারিতে পরীক্ষা দিবেন, চান্স পেলে ওই জানুয়ারির শেষ দিক থেকে আপনাদের ভার্সিটির ফার্স্ট ইয়ার শুরু হয়ে যাবে। আমি তো বলছিলাম যে জুন জুলাই সেশন স্টার্ট হবে। কে বলছে?
আমি ভাবছিলাম আর কি, কারণ হচ্ছে গিয়ে কখনো তো মানে অড টাইমে তো শুরু হয় না কোন ইউনিভার্সিটি। তো জানুয়ারি ফেব্রুয়ারি ওয়ার টাইম কিসের, এটা তো মানে প্রথম দিকে বছরে, তো এরকম টাইমে শুরু হবে, বরং জুন এখন জুলাই। তো রেজাল্ট তো ডিসেম্বরের 25 তারিখ, এত তাড়াতাড়ি জানুয়ারিতে পরীক্ষা হয়ে যাবে? হ্যাঁ হয়ে যাবে, কারণ এখানে আপনারা তো এই মার্চ থেকে বসে আছেন, আপনাদের কি এই বিষয়গুলো তারা জানে না যে আপনারা বসে আছেন? আর অলরেডি যে 3-4 মাস সময় পেয়ে গেছেন এই যে মাঝখানে, তো আপনাদের কি বারবার সময় দিবে পরীক্ষার জন্য আপনাদের মনে হয়? তো এখন যে অফ সময়টা আছে, এখন তাহলে কি করতেছেন আপনারা? বুঝতে পারছি। তো এটা বুঝতে হবে যে ওখানে কিন্তু রেজাল্টের পর আর সময় পাওয়া যাবে না। তো যেটা বলছিলাম যে আপনাদের কিন্তু পড়াশোনা করতে হবে। ধরেন অনেকেই বলে কনফিডেন্ট হতে হবে, আত্মবিশ্বাসী হতে হবে, তা না হলে চান্স পাওয়া যাবে না। কিন্তু তুমি যদি পড়াশোনা না করো, শুধু মোটিভেশনাল ভিডিও দেখো, ইন্সপিরেশনাল ভিডিও দেখো, তাহলে কি তোমার মোটিভেশন কাজ করবে? করবে না, বরং আরো তুমি হতাশ হয়ে যাবা। এবং এই যে এখন যেমন ধরো 4টা বাজে প্রায়, বিকালটা হয়ে গেছে, বিকালটা গড়িয়ে যাচ্ছে সন্ধ্যার দিকে, তো তোমাদের সময়টা কয়েকদিন পরে ঠিক এরকম হবে, অর্থাৎ তোমরা যা সন্ধ্যার ঠিক একটু আগে অবস্থান করবা, সন্ধ্যা হবে হবে এরকম ভাব, অর্থাৎ এখনো কিন্তু দুপুরের মধ্যে আছো তোমরা। সো এরকম ভাবে পড়াশোনাটা করো, যেমন একদম লাইনের মধ্যে দিয়েই যাও, ঠিক আছে? একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে দেখবা যে একদম সন্ধ্যা হয়ে যাচ্ছে কিন্তু তোমার পড়াশোনা কিছুই হয়নি। তো তখন কিন্তু আফসোস আরো বাড়বে, ডিমোটিভেটেড হয়ে যাবা, ডিপ্রেসড হয়ে যাবা। আর তখন দেখবা যে অনেক তোমার ফ্রেন্ড অনেক এগিয়ে গেছে, টিউশন পড়ছে বাসায়, আর বাসায় টিউশন না পড়লেও দেখবা যে ক্লাস করে ভালোভাবে সে বাসায় পড়ছে। আবার দেখবা যে তার ভোকাবুলারি সব শেষ, প্রিপোজিশন সব শেষ, এগুলো দেখে হতাশ হবা। আর তারপরে আরো দেখবা যে চান্স পাওয়ার পরে আরো তুমি ব্যাপকভাবে ডিপ্রেসড হয়ে যাবা। তোমার ফ্রেন্ডরা চান্স পেয়ে যাবে, এই ব্যাচ থেকে 2-3 জন পাবে চান্স, এটা শিওর, কিন্তু তোমাদের অনেকেরই চান্স হবে না। তখন তোমাদের জিনিসটা খারাপ লাগবে যে ও তো আমাদের সাথে ক্লাস করেছে, চান্স পায়নি। তো যেই জন্যই আসলে বিষয়টা আমি প্রত্যেক ক্লাসে একটু করে রিমাইন্ড করিয়ে দেই যে আমাদের আরো সিনসিয়ার হতে হবে। সিনসিয়ার হওয়াটা মানে হচ্ছে আন্তরিক হওয়া, অর্থাৎ নিজের মনের সাথে আন্তরিক হওয়া। ধরো তুমি ক্লাস করছো ভালোভাবে, কিন্তু তুমি বাসায় পড়ছো না, মানে ক্লাসে বুঝতেছো, বাসায় নিজেকে সময় দিচ্ছ না, তার মানে তুমি নিজের মনের সাথে আন্তরিক না, অর্থাৎ তুমি আসলে বিষয়টা আন্তরিক না, এই জন্য আসলে তুমি পড়ছো না। নিজের মনের সাথে আন্তরিক হলে তুমি কিন্তু পড়বা কিন্তু বাসায়। সেই হচ্ছে বিষয়। আর তোমার ধরো বাবা মা তোমার এখানে আশা করে আছে যে পড়াচ্ছে, চান্স পাবে, আর তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, তাহলে দেখবে যে তোমার পুরো সবকিছু চেঞ্জ হয়ে যাবে। ধরো তোমার পার্সোনালিটি যেমন এখন আছে, একটা নতুন রূপে চলে যাবে। তারপরে ধরো তোমার নামটা একটা ব্র্যান্ড হয়ে যাবে। ধরো এখানে একজনের নাম আছে ইকবাল মাহমুদ, এরকম নাম তো মানে এটা কোনো বিশিষ্ট নাম না, এটা বাংলাদেশের শাকিব খানেরও নাম না, লিওনার্দো ক্যাপ্রিও না, ঠিক আছে? বা এটা কোনো টম ক্রুজও না যেটা সবাই চিনবে। সো কিন্তু ও যদি চান্স পায়, দেখবা যে ওর এলাকার কিন্তু সবাই ওকে আলাদা করে স্পেশালি কিন্তু দেখবে। এবং ও চান্স পেলে দেখবা যে ওর বাবা মা কিন্তু তাকে মানে তার বাবা মা কিন্তু তাকে নিয়ে খুব প্রাউড ফিল করবে, যেটা সে নিজে বুঝবে না, কিন্তু তার বাবা মা কিন্তু ঠিকই ফিল করবে। সো এখানে বিভিন্ন বিষয় আছে, দেয়ার আর লটস অফ থিংস বিহাইন্ড গেটিং এডমিটেড ইনটু ঢাকা ইউনিভার্সিটি। সো ইউ জাস্ট হ্যাভ টু মেক আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্য প্রবলেম, যে তোমার আসলে পড়তে হবে খুব সুন্দরভাবে বা সিনসিয়ার হতে হবে। সো এই যে বিষয়গুলো বললাম, যে চান্স পেলে কি কি আসলে ঘটনা ঘটবে, এটা কিন্তু তুমি জানো না, চান্স পাওয়ার পরেই তুমি বুঝতে পারবে। এবং তুমি যেদিন যেই সন্ধ্যায় বা যেই রাতে তুমি রেজাল্টটা পাবা, তুমি দেখবা যে তোমার চোখ দিয়ে পানি পড়ে যাবে, এরকম অবস্থা হবে। মানে তুমি জাস্ট বিলিভ করতে পারবে না যে তুমি চান্স পেয়েছো। মানে এত শুনতেছো ঢাকা বিশ্ববিদ্যালয় পড়তেছো, মানে এটা কিন্তু তুমি এখনো নিজেকে বিশ্বাস করতে পারো না। এটা আমরাও এরকম ছিলাম যে চান্স পাওয়ার আগ পর্যন্ত এটা কখনোই শিওর করে বলা যায় না আমি চান্স পাবো, কিন্তু বিশ্বাস রাখতে হয় যে হ্যাঁ ইনশাআল্লাহ আমি চান্স পাবো, আল্লাহ তাআলা যদি চান তাহলে চান্স পাবো। সেটা কিন্তু তুমি শিওর হতে পারবে না। তো যেদিন তুমি দেখবা যে তুমি চান্স পেয়ে গেছো, সেদিন দেখবা যে তোমার পুরো শরীর মানে কেমন জানি মানে কেঁপে উঠবে হঠাৎ করে, মানে তোমার শরীরের গায়ের যে লোম আছে, লোম কিন্তু স্পর্শ করবে ওই রেজাল্টটা। তো এরকম অনেক বিষয় আছে আসলে। সো সময়টাকে যদি একটু ভালোভাবে ইউটিলাইজ করো, দেখো তোমরা কিন্তু মার্চ থেকে কিন্তু বসে আছো, ওরকম ভাবে কিন্তু পড়াশোনা হয়নি, কিন্তু এখন জাস্ট পড়াশোনা করছো পরীক্ষা হচ্ছে দেখে, বা যে অ্যাডমিশনের টাইম চলছে দেখে। তো দেখো এখন জাস্ট এটা মনে করো যে হ্যাঁ সারা বছর তো প্রায় এভাবেই চলে গেলো লকডাউনেই। তো এখন এই একটা মাস, যেহেতু ভাইয়া বললো এভাবে, তো একটা মাস একটু পড়াশোনা করি, তাহলেই তো আমাদের চান্সটা হবে। তো একটা মাস জাস্ট তুমি 9-10 ঘন্টা করে প্রত্যেকদিন পড়ার চেষ্টা করো। কারণ তুমি যদি এখন ভাইয়া 2-2.5 ঘন্টা করে পড়ো, তাহলে কিন্তু তোমার চান্স হবে না। কারণ তোমার চাইতে আরো অনেক ছাত্রছাত্রী আছে, ক্যান্ডিডেট আছে, যারা 4-5 ঘন্টা, 6-7 ঘন্টা, 8-9 ঘন্টা করে পড়ছে। তো যারা বেশি সময় পড়ছে তারা ইনশাল্লাহ চান্স পাবে। আর এখানে চান্স পাওয়াটা আসলে মেধার উপর কোনো কিছু ডিপেন্ড করে না। এমন না যে নটর ডেমে পড়ো, সিটি কলেজে পড়ো, চান্স পেয়ে যাবা,
বা আরেকটা ছেলে জেলা সদর কলেজে পড়ে সে চান্স পাবে না। অনেক ছেলেই পেলে কিন্তু চিটাগং থেকে চান্স পায় আমাদের বিজনেস ফ্যাকাল্টিতে, বিভিন্ন জেলা সদর থেকে চান্স পায়। তো ঘটনাটা হচ্ছে যে তোমার আসলে কলেজটা বড় কথা না বা মেধাটা বড় কথা না, বড় কথা হচ্ছে তুমি আসলে এখন কত ঘন্টা বাসায় পড়ছো বা বাসায় টাইমটা কিভাবে ইউটিলাইজ করছো। তো ধরো এখন তুমি খুব ভালো স্টুডেন্ট ছিলে, ইন্টারমিডিয়েটে তোমার A+ আসতো পরীক্ষা দিলে, কিন্তু তুমি আসলে টাইমটাকে ইউটিলাইজ করছো না, বাসায় ভালোভাবে পড়ছো না, লেকচার শিট গুলো ক্লাস করছো কিন্তু বাসায় প্র্যাকটিস করছো না, বা মেমোরাইজিং পার্ট ভোকাবুলারি এগুলো শিখতেছো না, তাহলে কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে তোমার এগুলোর কাজে লাগবে না ওই মেধাটা। সো মেধা আসলে আলহামদুলিল্লাহ সবারই আছে, তো কারো হয়তো একটু বেশি সময় লাগে পড়তে, কারো একটু কম, কিন্তু সবারই কিন্তু মোটামুটি ভালোই মেধা দিয়েছেন আল্লাহ। সো এটা তোমার ইউটিলাইজ করতে হবে। তুমি যখন একটা জিনিস বেশি বুঝবা তখন কিন্তু সেটা পড়ার প্রতি তোমার একটা আলাদা অ্যাট্রাকশন কাজ করবে। ধরো এই যে তো এখন আজকে তুমি বুঝেছো যে পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলা, পসেসিভ প্রোনাউন কোনগুলা, আজকের এখন পরে যখন এই টপিক গুলা পড়বা বাসায় তোমার কিন্তু সব বুঝে আসবে ব্যাপারগুলা। কিন্তু তুমি কিন্তু আগে জানতা না যে মাইন এবং মাইয়ের মধ্যে পার্থক্যটা কি, বা মাইন কখন বসে মাই কখন বসে। তো এই যে যখন আস্তে আস্তে তুমি ইংরেজিটা বুঝতে পারবা বিষয়টা, তখন কিন্তু ইংরেজির প্রতি তোমার একটা ব্যাপক অ্যাট্রাকশন তৈরি হবে। এবং তোমরা এমন ভাবে পড়বা যেন চান্স পেলে স্কলারসে ক্লাস নিতে পারো বা যে কোনো কোচিং এ ক্লাস নিতে পারো, এমন ভাবে পড়বা। তুমি যখন একটা জিনিস মুখস্থের উদ্দেশ্যে পড়বা তখন সেটা কিন্তু মুখস্থই হবে। আমি কিন্তু মুখস্থ ওয়ার্ডটা উচ্চারণই করি না, আমি বলি যে জিনিসটা আমার জানতে হবে বা আমার বুঝতে হবে বা মনে রাখতে হবে, তো তাহলে কিন্তু মনে থাকবে। তো তুমি যদি মুখস্থ করো তুমি এটাই মুখস্থ হবে যে হ্যাঁ পসেসিভ প্রোনাউন হচ্ছে মাইন, কিন্তু মাইনের ব্যবহারটা তোমার আর মনে থাকবে না, যেটা কখন বসে। সো সবাই কি শুনতে পাচ্ছ আমার কথা? জি ভাইয়া। জি ভাইয়া। বোরিং লাগছে আমার কথাগুলো? না ভাইয়া। না ভাইয়া। ভাইয়া না শুনে তো মনে হচ্ছে সবাই চুপ করে আছো, কেউ বলতেও পারছো না যে ভাইয়া আপনার কাছে কথা বোরিং লাগছে। সবাই মনোযোগ দিয়ে শুনছিল। না হুম সবাই মনোযোগ দিয়ে শুনছিল। মনোযোগ দিয়ে শুনছিল, আচ্ছা। তো ধরো এই যে তোমাদের মাঝে মাঝে আবার পড়ার সময় দেখবা যে বিভিন্ন মানে মাঝে মাঝে মাথাটা ডিস্ট্রাক্টেড হয়ে যাবে, খারাপ লাগবে, মাথা ব্যথা করবে, যে অনলাইনে ক্লাস করছো এখনই আর পড়তে বসতে পারবা না, একটু খারাপ লাগবে, একটু রিল্যাক্সেশন লাগবে। তো মাঝে মাঝে তোমরা কিছু মিউজিক শুনতে পারো। যেমন আমি আমার অ্যাডমিশনের সময় একটা মিউজিক শোনার পরে আমার গায়ের যে মানে লোম আছে ওগুলো দাঁড়িয়ে গিয়েছিল, মানে এমন স্পর্শ করেছিল বিষয়টা। এবং আমি দেখা যেত যে বারবার এই জিনিসটা শুনতাম, মানে যখনই আমার একটু জেদ দরকার হইতো বা ইন্সপিরেশন দরকার হইতো আমি জিনিসটা শুনতাম এবং আমার খুবই ভালো লাগতো। সো এরকম কিছু মিউজিক আছে তোমরা চাইলে শুনতে পারো আর কি। সো আমার যে ধরো আমার যে গানটার ব্যাচ নাম কি? আছে, গানটার আমার নাম যে কি? আমি বলবো শোনো, আমার যে ব্যাচ গুলো আছে, আমি যে ব্যাচ গুলোতে ক্লাস নিয়ে ধরো FC 21, 23, MC 6, MC 8, তারপরে বিড ইউনিট, তো আরো যে কয়েকটা ব্যাচ আছে যাত্রাবাড়ি, তারপরে মোহাম্মদপুর, লক্ষ্মীবাজার, এগুলোতে অফলাইনে ক্লাস নিচ্ছি। তো এগুলোর প্রত্যেকটার জন্য একটা করে গ্রুপ আছে, আমার গ্রুপ খোলা আছে মেসেঞ্জারে। তো এদেরকে আমি প্রত্যেকদিন টুকটাক গাইডলাইন দেওয়ার চেষ্টা করি, কারণ তারা যদি চান্স পায় এটা আমারই ভালো লাগবে যে হ্যাঁ আমার ব্যাচ থেকে এতগুলো স্টুডেন্ট চান্স পেয়েছে। তো ওদেরকে ওই মিউজিকটা দিয়েছি, ওরা সবাই মাঝে মাঝে শুনে যে হ্যাঁ ভাইয়া খুবই ভালো লাগে, বা একটা আলাদা আলাদা রকমের মোটিভেশন কাজ করে। তো এটা মাঝে মাঝে শুনতে পারো আর কি, হচ্ছে বিষয়। তো সব মিলিয়ে আসলে ওভারঅল যেগুলো বলছিলাম, যেহেতু তোমরা নতুন মানে আমার কাছে, আমিও তোমাদের কাছে নতুন, তাই একটু বলার চেষ্টা করলাম আর কি। হয়তোবা তোমরা শুনেছো এগুলো তোমাদের স্যারের কাছ থেকে, হয়তোবা শুনোনি, তো তাও আর কি বলার চেষ্টা করলাম আর কি। যদি খারাপ লেগে থাকে তাহলে আসলে কিছু মনে করো না আর কি, হচ্ছে বিষয়। কিন্তু তোমাদের আসলে নিজেদের জন্য আসলে কথাগুলো বললাম। বুঝতে পেরেছো? জি ভাইয়া। জি ভাইয়া। তো তোমাদের আসলে খারাপ লাগছে হয়তো, তো আমরা আবার টপিকে চলে না আসবো, ভাইয়া একটু একদম কথা না। বললাম আর কি। ভাইয়া গানটার নাম বললে একটু ভালো হতো, কোন তো গানটা? গানটার নাম আমি বলে দিব না, জাস্ট তোমাদেরকে ওই টিউনটা আমি জাস্ট একটু শোনাই, জাস্ট 20 সেকেন্ড একটু শোনাবো, দেখি তোমাদের আসলে কেমন শুনতে পাও তোমরা, তাহলে দেখি যে কেমন লাগে তোমাদের। ধর আমি যদি এখন ওখানে চলে যাই ইয়েটাতে, আমি তাহলে হেডফোনটা করে ফেলি, খুলে ফেলি। তোমরা কি এখন আমার কথা শুনতে পাচ্ছ? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা দাঁড়াও, আমি এখানে তোমাদেরকে একটু শোনাচ্ছি, তারপর দেখো তোমাদের হয়তো ভালো লাগতেও পারে নাও লাগতে পারে।
শুনেছো? এটা তো কোনো সিরিয়ালের ব্যাকগ্রাউন্ড মিউজিক না, এটা তুমি ভুল ভেবেছো। এটা কোনো সিরিয়ালের ব্যাকগ্রাউন্ড মিউজিক না। যদি থেকে তাহলে তারা কপি করেছে। এটা বেসিক্যালি অনেক আগের 1900 সালের দিকের একটা ইংরেজি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বা একটা মিউজিক। তো যেটা আসলে যেটাকে বলা হয় যে কনকোয়েস্ট অফ প্যারাডাইস, ঠিক আছে? বানগেলিস, এর পুরোটা নাম হচ্ছে কনকোয়েস্ট অফ প্যারাডাইস। তো এটা যদি সার্চ দাও তুমি ইউটিউবে তাহলে পাবা, তাহলে তুমি দেখতে পারবা যে এটা আসলে বেসিক্যালি অরিজিনালি একটা ইংরেজি একটা মিউজিক। বুঝতে পেরেছো? জি ভাই। তো এটা তোমাদের কাছে কেমন লেগেছে আমি জানি না, তবে তোমরা যদি এটা সবার কাছে লাগবে না। ধরো কিছু কিছু মানুষ থাকে যে তাদের ফিলিংসই কাজ করে না, তো যতই মোটিভেশনাল হোক যতই হোক ভালো লাগবে না। আবার কিছু কিছু মানুষ থাকে যে সিম্পল একটা বিষয় অনেক মোটিভেট করে বা ইন্সপায়ার করে। সো এটা তুমি যদি হেডফোন লাগিয়ে যদি বাসায় একটু শোনো, জাস্ট আমি এটা বিশ্বাস রেখে আর কি বলছি, যে যদি শোনো তাহলে দেখবা যে অন্যরকম একটা তোমার মধ্যে একটা প্রতিযোগিতা প্রবণ একটা ভাব একটা কাজ করবে আর কি। এই হচ্ছে বিষয়। একটা জেদ কাজ করবে যে হ্যাঁ আমার একটু মানে আলাদা হতে হবে সবার থেকে, আমার নিজেকে আলাদা করে প্রমাণ করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে। ধরো এই যে ব্যাচ আছে এখানে ধরো 35 জন আছো তোমরা, তো এখান থেকে কিন্তু সবাই চান্স পাবে না, এটা আমি জানি। কারণ আমরা কিন্তু প্রত্যেক বছরই ক্লাস নেই, দেখা যায় যে একটা ব্যাচ থেকে 5-6 জন 6-7 জন, মানে এভারেজ আর কি। ধরো প্রথম দিকের ব্যাচ গুলো থেকে একটু বেশি চান্স পায়, কিন্তু পরের গুলো যা আছে সব 5-6 জন 6-7 জন করে চান্স পায়, বা 3-4 জন কোনো ব্যাচে। তো ধরো এখানে কিন্তু 35 জন ক্লাস করছো, দেখবো যে 2-3 জন চান্স পেয়ে গেছে, ধরো র্যান্ডমলি 2-3 জন চান্স পাবে। তো বাকি জন কিন্তু ধরো একই ব্যাচে একই স্যারের ক্লাস করেছো, চান্স পেলে না। তখন যখন দেখবা যে হ্যাঁ ওর চান্স হয়ে গেছে, দেখবে ওর ভিতরে একটা আলাদা ভাব চলে আসবে, তোমাদের ভিতরে দেখবা যে একটা আলাদা রকমের কাজ করবে, খারাপ লাগা কাজ করবে। এবং দেখবা যে হ্যাঁ একটা ছেলে যখন চান্স পেয়ে যাবে, দেখবা যে সে কোনো সময় মেয়েদের দ্বারা পাত্তা পায়নি, ঠিক আছে? তো একটা সময় দেখবা যে সে খুব ভালো রকমের রেসপন্স পাচ্ছে। তো এরকম বিভিন্ন বিষয় আছে আসলে। যাই হোক, মানে বাবা মার বিষয়টা বলছিলাম, যে তোমার বাবা মা আসলে এমন খুশি হবে, মানে ওটা ওই তোমার যে রেজাল্টটা দিবে ওই দিন মনে হবে যে তোমার প্যারেন্টস ডে। মানে অনেক ডেই তো আছে, মেন্স ডে, হ্যান্ডস ডে, টেন্স ডে, কত ডে। তোমার প্যারেন্টস ডে কোনটা জানো? তোমার যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাবা, তোমার বাবা মা সবচেয়ে বেশি খুশি হবে তোমার কারণে। এবং তারা বুক ফুলিয়ে বলতে পারবে যে হ্যাঁ আমার ছেলেটা তো চান্স পেয়েছে, আমার মেয়েটা তো চান্স পেয়েছে। সো অনেক বিষয় আছে আসলে। তোমরা যদি একটু ডিপলি চিন্তা করো তাহলে, আর একটু যদি ভালোভাবে পড়ো তাহলে এটা জাস্ট ভেরি সিম্পল ম্যাটার। ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি কখনো যাও, দেখবে যে অনেক গ্রামের অনেক জেলা সদর থেকে এসে পড়তেছে, তো তারা কিভাবে চান্স পায়? তো তারা যদি পেতে পারে, তোমরা নটর ডেমে পড়ে সিটি কলেজে পড়ে কেন চান্স পাবা না? তো জাস্ট এই কথাটাই মনে রাখবা, তাহলে দেখবা যে চান্স ইনশাল্লাহ হয়ে যাবে। বুঝতে পেরেছো? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এখন সবাই তোমরা আবার বোর্ডে চলে আসো। আমরা এখানে একটা জিনিস দেখবো, যেটা এরপরে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে একটা ব্যাপক ধরনের ঝামেলা হয় সব স্টুডেন্টদেরই। সেটা হচ্ছে যে এরকম জাতীয় প্রবলেমে কখন হু বসে, কখন হুম বসে, কখন হুইএভার বসে, কখন হুমেভার বসে। এই জাতীয় সমস্যার সমাধান আমার মতো করে লিখো। কারণ লেকচার শিটে অনেক পেঁচানো ভাবে দেওয়া আছে, আমি যে ট্রিকটা শিখিয়ে দিচ্ছি এভাবে তোমরা সলভ করতে পারবা। আমি অবশ্য ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম তোমাদের স্কলার্স এর গ্রুপে, দেখতে পারবা হয়তো। যাই হোক, তো এখানে দেখো যে হু হুম হুএভার হুমেভার এ জাতীয় সমস্যার সমাধান লিখেছো? লিখেছো তোমরা? জি ভাইয়া। আচ্ছা, তো রেসপন্স একটু হ্যাঁ রেসপন্স করো, হ্যাঁ তাহলে তো আমি বুঝবো না। সো এখন এটা লিখো। এটা লেখার পরে আমার মতো করে লিখবা, আমি ঠিক যেভাবে লিখবো সেভাবে লিখো। যে সাবজেক্ট হিসেবে, মানে সাব হিসেবে, মানে সাবজেক্ট হিসেবে, সাবজেক্ট হিসেবে বসে আরেকটা লিখো অবজেক্ট হিসেবে বসে। দেখো যে সাবজেক্ট হিসেবে বসে হু এবং হু অথবা হুএভার, হুএভার। আর অবজেক্ট হিসেবে বসে হুম অথবা হুমএভার, মানে এম জাতীয় যেগুলো আছে সেগুলো হুএভার অথবা হুম অথবা হুমএভার। আর সাবজেক্ট হিসেবে বসে হু অথবা হুএভার। লিখেছো? ভাইয়া। জি ভাইয়া লিখেছি। সো এখন আমি আর দুইটা জিনিস লিখাবো। ধরো এখন লিখবা নির্দিষ্টতায়
বসে অনির্দিষ্টতায় বসে, কোনগুলা? নির্দিষ্টতায় বসে ছোট দুইটা লিখে রাখবা, হু অথবা হুম, এই দুইটা লিখবা এবং লিখবা ব্র্যাকেটে বাংলাতে লিখবা ছোট দুইটা, মানে নির্দিষ্টতায় বসবে ছোট দুইটা আর অনির্দিষ্টতায় বসবে বড় দুইটা। বড় দুইটা কি? হুএভার আরেকটা হুমএভার। মানে নির্দিষ্টতায় ছোট দুইটা, অনির্দিষ্টতায় বড় দুইটা। এটা লিখে আমাকে জানাও। লিখছি ভাইয়া। আচ্ছা, তো এটা লিখছো তাহলে। সো এখন এটা আমরা দেখলাম, এই 4টা লাইন মনে রাখলে আমাদের যে কোনো ধরনের প্রবলেম সলভ করতে পারবো। অর্থাৎ সাবজেক্ট হিসেবে কোন দুইটা বসে মনে রাখতে হবে, অবজেক্ট হিসেবে কোন দুইটা মনে রাখতে হবে, নির্দিষ্টতায় ছোট দুইটা, অনির্দিষ্টতায় বড় দুইটা, এভাবে মনে রাখবো। সো এখন আমি তোমাদেরকে দেখাবো হুএভার এবং হুমএভারের অর্থটা একটু লিখে রাখো। হুএভার মানে যে কেউই, যে কেউ, আর হুমএভার মানে যে কাউকে। হুমএভার মানে যে কাউকে, হুএভার মানে যে কেউ, হুমএভার মানে যে কাউকে। আচ্ছা, সো এখন আমরা দুই একটা এক্সাম্পল দেখবো যে এখান থেকে প্রবলেমগুলো আসলে কিভাবে আমরা সলভ করব। লিখেছো? জি ভাইয়া। আচ্ছা, সো এখন তোমাদেরকে দেখাই যে এখান থেকে আসলে আমরা প্রবলেমগুলো কিভাবে সলভ করব। ধরো একটা এক্সাম্পল এরকম আছে যে হি ইজ দা পারসন whom whoever, আর একটা আছে ধরো whomever I know। সো এখানে কি বসবে? হু, হুম, whoever, whomever, 4টাই আছে, কোনটা বসবে? ভাইয়া হু। হু বসবে একজন বলছে। আচ্ছা, আরেকজন? হুম। হুম, আরেকজন? হু। পৃথিবী, পৃথিবী, পৃথিবী গোমস, কোনটা বসবে? ভাইয়া হু বলছি তো। নির্দিষ্ট। নির্দিষ্ট না? দেখো তোমাদের একটু ঝামেলা হয়েছে। দেখো এখানে আছে আই নো। এরকম জাতীয় প্রবলেমে সবসময় দেখতে হবে পরের জিনিসটা কি আছে। আই নো, আই মানে কি? সাবজেক্ট না? জি ভাইয়া। সাবজেক্ট, যেহেতু আই মানে সাবজেক্ট, তো সাবজেক্টের আগে আরেকটা সাবজেক্ট ফর্ম বসবে না। আমরা জানি অবজেক্ট হিসেবে কোন দুইটা বসে? কি লিখেছি খাতা? হোম আর হোমেভার। তাহলে যে হু আর হুএভার যেটা আছে এই দুটো আগে বাদ দিব, কারণ এই দুটো থেকে একটাও বসবে না। কারণ যেহেতু এখানে অবজেক্ট ফর্ম লাগবে, কারণ এখানে আছে একটা সাবজেক্ট, একটা সাবজেক্টের আগে তো আরেকটা সাবজেক্ট ফর্ম বসবে না, সো অবজেক্ট ফর্ম বসবে। তো নির্দিষ্টতায় বসে হোম আর অনির্দিষ্টতায় হোমেভার। তাহলে এখানে কোনটা বসবে? হোম। হোম, কারণ এখানে দা পারসন নির্দিষ্ট করে দিচ্ছে। তাহলে কোনটা কারেক্ট অ্যান্সার? হোম। হোম, ঠিক আছে। সো এটা এখন অ্যান্সারটা লিখে রাখো, আর জিনিসটা তো বুঝলা। সো আরো দুইটা দিব এক্সাম্পল, দেখবা আস্তে আস্তে। সো এটা লিখেছো সবাই? আমি লিখার সাথে সাথে লিখবা, কারণ আমি লিখানোর পরেই তো তোমাদেরকে বুঝাই, তাই না? লেখা হয়েছে। একবার বুঝিয়ে দেন। হ্যাঁ, ঠিক আছে। আরেকবার বুঝিয়ে দিব? জি ভাই, আরেকবার বুঝিয়ে দেন। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দাঁড়াও। এটা তো মুছে ফেলেছে, আগে বলবা। দেখো আরেকটা এক্সাম্পল কি দেওয়া যায়। ধর এরকম আছে যে give the book আচ্ছা, এটা না, তোমাদেরকে আগে সহজ গুলা দিই, তারপরে আমি একটু কঠিন গুলা দিব। ধরো এরকমই আছে যে হি is a person, is the person whom whomever can do it। এখানে কি বসবে? হু। হু বসবে। দেখো তো থেকে কিভাবে তোমরা সলভ করবে আমি উপায়টা শিখিয়ে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে খেয়াল করো, কারণ পরে কিন্তু বারবার এটা বোঝানো যাবে না, কারণ আমাদের আরো সলভ করতে হবে, বিভিন্ন বিষয় আছে। দেখো, সো ক্যান ডু, এখানে কি আছে? ভার্ব নাকি সাবজেক্ট?
ভার্ব ভাইয়া। ভার্ব আছে, তাহলে ভার্বের আগে কি প্রোনাউন বসবে, সাবজেক্টিভ নাকি অবজেক্টিভ? সাবজেক্টিভ। 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 সাবজেক্ট হিসেবে কোন দুইটা বসে লিখাইছি? হুএভার। হু এবং হুএভার। তাহলে হুম এবং হুএভার প্রথমে আমরা কেটে দিব, বা এই দুইটা আমরা প্রথমে ভাববই না। তাহলে হু এবং হুএভার থেকে কোনটা বসবে? এই দুইটার পার্থক্য কি? হু। নির্দিষ্টতায় ছোট বোঝাটা, হ্যাঁ, আর অনির্দিষ্টতায় বড়টা। তো এখানে হু মানে এখানে নির্দিষ্ট বোঝাচ্ছে দা পার্সন দিয়ে, তাহলে কি বসবে? ও এখন এটা বলো যে কারা কারা বুঝো নাই। বুঝতে পেরেছো সবাই? জি ভাইয়া। আচ্ছা, তো এখন তোমাদেরকে আরেকটা জটিল একটা বিষয় আছে, সেটা তোমাদেরকে দেখাই। মাঝে মাঝে শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করার জন্য একটা অতিরিক্ত ক্লজ মাঝখানে দিয়ে দেওয়া হয়, যাতে করে সবাই একটু বিভ্রান্তিতে পড়ে যায়। সেরকম একটা জিনিস তোমাদেরকে শিখাবো। আগে উদাহরণটা দিচ্ছি, দেখো খেয়াল করে। I will work with who, whom, whoever my boss will select. অর্থাৎ যে যাকে আমার বস সিলেক্ট করবে তার সাথে কাজ করবে, এরকম বোঝাচ্ছে। তো এখন বলো কোনটা বসবে? হুমেভার। হুম বসবে ভাইয়া। আচ্ছা, একজন হুম আর একজন হুমেভার। আরো কেউ? মেয়েদের মধ্যে রেসপন্স খুবই কম, বলো মেয়েরা বলো। হুমএভার। হুমএভার। দেখো এখানে কি আছে। সো এখানে দেখো, এখানে মাই বস আছে, এটা কি সাবজেক্ট নাকি ভার্ব? সাবজেক্ট। তো সাবজেক্টের আগে কি ফর্ম বসবে? আর একটা সাবজেক্ট বসবে নাকি অবজেক্ট বসবে? অবজেক্ট। অবজেক্ট হিসেবে আমরা জানি কি বসে, হুমেভার বসে অথবা হুম। সো এখানে এটা কোনটা বসবে? হুমএভার। হুমেভার ভাই। এখানে এটা নির্দিষ্ট না, এটা অনির্দিষ্ট, এটা অনির্দিষ্ট। হুমেভার বসবে, হুমেভার। হোমেভার বসবে। কারণটা কি দেখো, বলতেছে আমি তার সাথে কাজ করব যাকে আমার বস সিলেক্ট করবে। তো এটা কি আমরা জানি যে কাকে সিলেক্ট করবে? না ভাইয়া। না ভাইয়া। তাহলে অনির্দিষ্ট, আর অনির্দিষ্ট বুঝালে কি বসবে? হুমেভার। হোমেভার বসবে। তাহলে আমি যেভাবে লিখে দিয়েছি আলাদা করে, ওটা কি কাজে লাগবে তাহলে তোমাদের? জি ভাইয়া। সো এটা বাসায় যখন একটু ভালোভাবে দেখে নিবা, তখন দেখবা যে সবকিছু সলভ করতে পারতেছো। সো এটা আমরা সহজ করে একটু দেখাইলাম, এখন আরেকটা দেখাই, দেখি এটা কেমন বুঝো। এখানে বলো কোনটা বসবে? The boss will select who, whom, whoever I think can do the job. হুএভার। আচ্ছা, তো হুম বসবে ভাইয়া। হুয়েভার। হুএভার হবে। whoever হবে। আর কেউ? হুএভার। whoever। আচ্ছা, দেখো মিক্সড অ্যানসার পেয়েছি আমরা। দেখো তোমাদেরকে ক্লিয়ার করে দেই। দেখো এখানে অনেকেই ভাববা যে হু, হুম, হুএভার এগুলার পরে এখানে কি আছে? একটা আই থিংক আছে, তার মানে আই মানে কি সাবজেক্ট। তো দেখতে পাচ্ছ এখানে কোনো ভার্ব না, একটা সাবজেক্টের আগে তো একটা সাবজেক্ট বসবে না, কিন্তু এখানে একটা সাবজেক্টিভ ফর্মে বসবে, অথবা অর্থাৎ হু এবং হুএভার থেকে যে কোনো একটাই বসবে। কিভাবে বসবে দেখো, তার মানে হু এবং হুমেভার কেটে দিলাম আগে, এই দুটো থেকে যে কোনো একটা বসবে। কেন? এই যে আই থিংক একটা অতিরিক্ত অংশ, এখানে আসল জিনিসটা কি বাদ পড়েছে? ক্যান ডু মানে কি একটা ভার্ব না? জি ভাইয়া। ভার্বের আগে একটা কি লাগে, সাবজেক্ট নাকি অবজেক্ট? সাবজেক্ট। তার মানে হু এবং হুএভার থেকে বসবে। সো এটা নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? অনির্দিষ্ট। অনির্দিষ্ট। কারেক্ট অ্যানসার কোনটা? হুমেভার। হুএভার।
হুয়েভার। সো এখানে যে আই থিংক এটা একটা অতিরিক্ত অংশ দিয়েছে তোমাদেরকে ভেজাল করানোর জন্য, যে দ্য বস উইল সিলেক্ট হুয়েভার আই থিংক ক্যান ডু দ্য জব, যে আমি যাকে মনে করব তাকেই সিলেক্ট করবে। এখানে ক্যান কিন্তু একটা আলাদা অংশ আর আই থিংক কিন্তু একটা আলাদা অংশ। আই থিংক এর পরে কি কোনোদিন ক্যান বসে নাকি থিংকের আগে ক্যান বসে? বলো। এখানে যদি থাকতো যে আই ক্যান থিংক তাহলে এটা হইতো যে এটা একই ভার্ব, কিন্তু এখানে আই থিংক একটা আলাদা ক্লজ। ক্লজ মানে কি? সাবজেক্ট প্লাস আর একটা ফাইনিট ভার্ব। আই থিংক এখানে একটা অতিরিক্ত অংশ, তো ক্যান ডু এখানে আলাদা একটা ভার্ব, যে ভার্বের জন্য একটা সাবজেক্টিভ প্রোনাউন লাগবে, যার জন্য এখানে হুয়েভার বসেছে। বোঝা গেছে? ভাই ক্যানটা যদি থিংকের আগে থাকতো তাহলে তো সেক্ষেত্রেই হতো, হুমেভার হতো না? হ্যাঁ, সেই ক্ষেত্রে অবজেক্টিভ টাইপের যেগুলো ছিল সেগুলো হবে। অর্থাৎ তোমরা দেখবা যে পরবর্তীতে আলাদা কোনো ভার্ব আছে কিনা। যদি আলাদা কোনো ভার্ব থাকে তাহলে সেটার জন্য সাবজেক্টিভ প্রোনাউন দিবা। সো এই জিনিসটা আমি আরো ক্লিয়ার করছি তোমাদেরকে। তোমরা সবাই স্ক্রিনে চলে আসো এখন। এখন আমাদের সময় চলে এসেছে স্ক্রিনে একটু সলভ করার। আচ্ছা দেখো, সো এখন আমরা চলে যাব স্ক্রিনে সবাই। এই যে দেখো হুম জাতীয় প্রবলেম গুলো কিভাবে ব্যাখ্যা করছে এখানে। তোমাদেরকে মনে হয় যে এগুলো পড়লে তোমরা খুব ভালোভাবে বুঝতে বিষয়টা? না ভাইয়া। So, আমার মতো করে এগুলো তোমরা দেখবা না, এখানে যা আছে এগুলো হুম জাতীয় জিনিসগুলো আর দেখার দরকার নাই। তোমরা এখানে নিচ থেকে যে এক্সাম্পল দেখতে পারো চাইলে, এই যে এখানে এক্সাম্পল দেখে দেখো। দেখো এখানে শি ইজ দ্য গার্ল হুম রহিম সিলেক্টেড, তার মানে রহিম এখানে সাবজেক্ট, এই সাবজেক্টের আগে আরেকটা সাবজেক্ট বসবে না, কি বসবে? অবজেক্ট ফর্ম বসবে, হুম বসেছে। তারপরে যে ওইটা দেখাই যে অতিরিক্ত কি থাকে, দেখো বাক্যে প্যারেনথেসিস স্টেটমেন্ট বা একটা অতিরিক্ত তথ্যমূলক ক্লজ থাকলে শিক্ষার্থীরা মাঝে মাঝে এই সংক্রান্ত প্রশ্নে বিভ্রান্তিতে পড়ে। তাদেরকে বিভ্রান্তিতে করার জন্য এরকম দেওয়া হয়। যাই হোক, দেখো এই যে এখানে এটা আমরা দেখেছি যে আই থিংক একটা অতিরিক্ত অংশ। দেখো এটা সহজ দিয়ে দেখো, হি ইজ দ্য পারসন হুম আই থিংক ক্যান হেল্প ইউ। এখানে আই থিংক একটা অতিরিক্ত অংশ, তাহলে ক্যান হেল্প মানে একটা ভার্ব আছে, ভার্বের আগে কি বসবে? কোনটা কি? হু বসবে? অবজেক্ট। না না, ভার্বের আগে কেন অবজেক্ট বসবে? ভার্বের আগে অবজেক্ট বসবে। স্ট্রাকচার আমরা ইংরেজিতে কি পড়েছে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অবজেক্ট সবসময় কি কোথায় হয়? পরে হয়, তাই না? মানে ভার্বের পরে হয়, ভার্বের আগে কি হবে? সাবজেক্ট বসবে। আর আরেকটা সাবজেক্ট থাকলে ওটা ওখানে অবজেক্ট বসবে। মানে দুইটা সাবজেক্ট একসাথে তো বসবে না, তাই না? আচ্ছা, তো দেখো নিচে এই যে 1 2 3 তিনটা দেখলে বুঝতে পারবা। দেখো হি ইজ এ পারসন হু আই ফিল কনফিডেন্ট। আই ফিল কনফিডেন্ট কে আন্ডারলাইন করছে, অর্থাৎ এটা একটা পিএস মানে প্যারেনথেসিস স্টেটমেন্ট, অতিরিক্ত কথা বলে দিচ্ছে এখানে। তার মানে এটাকে আমরা অ্যাভয়েড করব। মূল ভাবে ধরবো কোনটাকে? যে ক্যান ডু। ক্যান ডু মানে ভার্ব আছে, ভার্বের আগে কি লাগবে? সাবজেক্ট লাগবে, যার জন্য এখানে হু বসিয়েছে। তারপরে দেখো ইউ উইল টক টু হুয়েভার ইউ আর অপটিমিস্টিক। তুমি আশা করো যাকে, তার সাথে তুমি কথা বলো, তাহলে সে যে তোমাকে হেল্প করতে পারবে। তো ইউ আর অপটিমিস্টিক এটা কি একটা অতিরিক্ত অংশ না? জি ভাইয়া। তো ক্যান হেল্প মানে একটা ভার্ব, এই ভার্বের কি একটা সাবজেক্ট লাগবে না? তাহলে সাবজেক্ট হিসেবে কি বসবে? হুয়েভার অথবা হু। অনির্দিষ্ট বুঝিয়েছে যার কারণে এখানে হুয়েভার বসেছে। কার ওখান থেকে সাউন্ড আসছে? তারপরে দেখো এই যে এখানে 3 নাম্বার যে সিলেক্ট হুয়েভার, তুমি যাকে মনে করো কোয়ালিফাইড তাকে সিলেক্ট করো। তো এখানে অনির্দিষ্ট যার কারণে হুয়েভার বসেছে, কিন্তু এটা কেন বসলো? এই যে ইউ থিংক একটা অতিরিক্ত অংশ, আর ইজ মানে ভার্ব, ভার্বের আগে কি বসবে? সাবজেক্টিভ প্রোনাউন বসবে। তো বুঝতে পেরেছো কেন হুয়েভার বসেছে? জি ভাইয়া। আচ্ছা, তো তাহলে কি এই সংক্রান্ত প্রশ্ন সলভ করতে পারবা? তো আমরা একটু চলো ঘুরে আসি যে সলভ করতে পারি কিনা আসলে এই সংক্রান্ত প্রশ্ন। আর প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্টটা বুঝো তোমরা? এটা একটু শর্টকাট করে বুঝিয়ে দিই, দেখো এটা তোমরা নিজেরা বুঝতে পারতা, এটা যেহেতু টপিকে আছে একটু বুঝিয়ে দিই। দেখো দেখো এখানে কি আছে আমাদের, ধরো এখানে আছে অ্যান্টিসিডেন্ট। ধরো এখানে সবাই লিখো আমার সাথে যে প্রোনাউন আর অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট মানে কি? রেফারেন্স, মানে উল্লেখ থাকবে পূর্বে একটা। তার অ্যান্টিসিডেন্ট বা রেফারেন্সের সাথে
নাম্বার ও পার্সন অনুযায়ী এগ্রি করবে। এগ্রি করা মানে কি, মানে বসবে আর কি, এগ্রি করবে বা সম্মত হবে বা ওই রকম ভাবে বসবে। কিভাবে বসবে জিনিসটা দেখাচ্ছি। যে প্রোনাউন তার অ্যান্টিসিডেন্ট বা রেফারেন্স এর সাথে নাম্বার বা পার্সন অনুযায়ী এগ্রি করবে বা এগ্রি বসবে না, এগ্রি করবে। এটা আমি বুঝাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। সো তোমরা কি দ্যাট এবং হোয়াট এর মধ্যে পার্থক্য পড়ছিলা না নমিনাল দ্যাট ক্লজে? ইয়েস ভাইয়া। সেখানে দেখেছিলা যে রেফারেন্স থাকলে কি বসে, দ্যাট নাকি হোয়াট? দ্যাট বসে। সো ওই রেফারেন্সটাই, হ্যাঁ ওই রেফারেন্সটাই হচ্ছে অ্যান্টিসিডেন্ট। ধরো পূর্ববর্তীতে একটা মানুষ সম্পর্কে বলা আছে যে কিনা সিঙ্গুলার, পরবর্তীতে যদি দেই দেয় বা প্লুরাল দেয় তাহলে এটা কারেক্ট হবে না। অর্থাৎ অ্যান্টিসিডেন্ট যদি সিঙ্গুলার থাকে পরবর্তীতে প্রোনাউনটা সিঙ্গুলারই হবে, অ্যান্টিসিডেন্ট যদি প্লুরাল থাকে প্লুরালই বসবে। সেটা দেখাচ্ছি, একটু দেখো। এখানে ধরো এখানে আছে যে ইউ want to get chance, you want to get chance, so they study hard. এটা কি ঠিক আছে সেন্টেন্সটা? না, ভাইয়া। এখানে কি ভুল আছে বলো তো? দে। ইউ আর দে। এখানে আছে ইউ অ্যান্টিসিডেন্ট আর এখানে প্রোনাউন পরে বসেছে কি দেই, তাহলে অ্যান্টিসিডেন্টের অনুসারে এখানে কি বসবে? ইউ ইউ হবে। মানে তুমি চান্স পেতে চাও, যার জন্যই তো, তাই তুমি পড়াশোনা করো। তো তুমি চান্স পেতে চাও, তারা পড়াশোনা করে, এটা কি লজিক্যাল হইলো? না ভাইয়া। তাহলে এখানে কি বসবে? তো এখানে ইউ লিখো এবং ইউ লিখে টিক মার্ক দাও, এটাও লিখো। তাহলে জিনিসটা তুমি বুঝতে পারবে যে হ্যাঁ অ্যান্টিসিডেন্ট অনুসারে বসেছে। এখানে অ্যান্টিসিডেন্ট যেটা সেটা অনুযায়ী এখানে ইউ বসেছে। অ্যান্টিসিডেন্ট মানে রেফারেন্স, অর্থাৎ পূর্বে যেটা উল্লেখ থাকবে তার অনুসারে পরবর্তীতে আমাদের বসাতে হবে। এরকম জাতীয় কয়েকটা প্রবলেম তোমাদেরকে সলভ করে দেই আগে, তারপরে আমরা ওই যে হুকুম জাতীয় প্রশ্ন সলভ করি। আচ্ছা, সো কয়টা বাজে? আচ্ছা, সো দেখো, সো এখানে প্রোনাউন অ্যান্টিসিডেন্টের একটা বিষয় দেখাই তোমাদেরকে, তাহলে জিনিসটা বুঝতে পারবা। এখানে যদি দেখাই, দেখো এই যেটা ডি ইউনিট এসেছিল গতবার, যে দেখতে পাচ্ছ দা মোর হিমোগ্লোবিন, তোমরা কি দেখতে পাচ্ছ? জি ভাইয়া। দেখো দেওয়া আছে দ্য মোর হিমোগ্লোবিন ওয়ান হ্যাজ, যত একটা মানুষের যত হিমোগ্লোবিন থাকবে, দ্য মোর অক্সিজেন মানে ততই অক্সিজেন কি হবে, ইজ ক্যারিড টু, এটা কি হবে বলো তো? ওয়ান্স হবে নাকি ইটস হবে নাকি দেয়ার হবে? ওয়ানই হবে না ভাইয়া, ওয়ান হবে না। না, ওয়ান্স হবে। মানে একজনের ছেলে, একজনের, র বুঝাচ্ছে একজনের বা আমার, এখানে কি পসেসিভ টাইপের বসবে, সো ওয়ান্স বসবে। বুঝতে পেরেছো? জি ভাইয়া। যে একজন মানুষের যত হিমোগ্লোবিন থাকবে ততই অক্সিজেন তার সেলে কি হবে, ক্যারিড হবে। সো তার সেলে মানে তার বা একজনের, সো এখানে ওয়ান্স বসবে। আর ওয়ান মানে যে কেউ, মানে একজন, এটা সাবজেক্টিভ। আর ওয়ান্স মানে পসেসিভ, সেখানে পসেসিভ মানে অর্থের জন্য বসেছে। তো বেসিক্যালি আমি তোমাদেরকে আগে দেখাই যে এখান থেকে প্রবলেম গুলো কিরকম থাকবে সেটা দেখাই। এটা তো রিলেটিভ প্রোনাউন, এটা তো প্রোনাউনের প্রশ্ন, এখানে না দেখি আগে তোমাদেরকে ওটা দেখাই। অ্যান্টিসিডেন্টের বিষয়টা কোথায় আছে, এই যে এখানে আছে, এখানে আছে। দেখো এই দেখো, এই যে 2 নাম্বারটা, এই দেখো এটাই দেখো। ইন মেনি, দেখতে পাচ্ছ তোমরা ক্লাসরুম এক্সারসাইজ 2? জি ভাইয়া। ইন মেনি কলেজ এন্ড ইউনিভার্সিটিজ, মেনি কলেজ এবং ইউনিভার্সিটিতে লাতিন ইজ নো লঙ্গার স্পোকেন এজ এন এভরিডে টাং। টাং মানে কি, ভাষা। অর্থাৎ ধরো এখানে অপশন কি আছে, অলদো দে আর স্টিল স্টাডিড, মানে যদিও তারা আসলে, মানে যদিও এই ভাষাটা অর্থাৎ লাতিন ভাষাটাকে বোঝাচ্ছে। লাতিন ভাষাটা বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটিতে এখনো পড়া হয়, কিন্তু এটা আর মানে এভরিডে প্রত্যেক দিনের ভাষা হিসেবে আর ব্যবহৃত হয় না বা স্পোকেন হয় না, ইটস নট স্পোকেন। সো এখানে তাহলে এই লাতিন বলতে, এখানে প্রথমে যে দে আছে, দে বলতে কাকে বোঝানো হচ্ছে?
লাতিন কে? লাতিন মানে কি একটা ভাষা, সো ভাষার সাথে কি দে যাবে নাকি ইট যাবে? ইট ইট তাহলে যে এটা কিন্তু এই যে প্রোনাউনের মতো অ্যান্টিসিডেন্টকে ফলো করেছে, অর্থাৎ এখানে ইট থাকার কারণে কিন্তু এখানে লাতিন বসেছে, দে থাকার কারণে কি লাতিন বসবে? একটা ভাষা কি দেহের সাথে যাবে? সব কি লজিক্যাল হবে? হবে না। সো এই যে এগুলো কিন্তু অ্যান্টিসিডেন্ট টাইপের। 2 নাম্বারটা দেখো, মোস্ট লেবার ইউনিয়নস প্রোভাইড ইন্স্যুরেন্স বেনিফিটস। বেশিরভাগ শ্রম সংঘ বা সংস্থাগুলা বীমা সুবিধা প্রদান করে থাকে কাদেরকে? তাদের মেম্বারদেরকে নাকি এটার মেম্বারদেরকে? At their member. Sorry. ফর দেয়ার মেম্বার। ফর देयर মেম্বারস। হ্যাঁ, কারণ ওখানে লেবার ইউনিয়নস প্লুরাল আছে, সো অ্যান্টিসিডেন্ট যেহেতু প্লুরাল আছে, আমাদের এখানেও প্রোনাউনটাও প্লুরাল হবে। তার মানে নিয়মটা কি মিলতেছে যে প্রোনাউন তার অ্যান্টিসিডেন্ট অনুসারে বসে? জি ভাইয়া। তারপরে দেখো 3 নাম্বার, মেনি পিপল হেট টু ইট ইন রেস্টুরেন্টস। অনেক মানুষই রেস্টুরেন্টে খাবার খেতে অপছন্দ করে। বাই দেমসেলভস নাকি এটা কি হবে বলো, তোমরাই বলো। এ নাম্বার হবে না ভাইয়া, themselves। এখানে দেখো মেনি পিপল আছে, মেনি পিপল মানে অনেক মানুষই, এরপরে জীবনে আওয়ার হবে না বা হিম হবে না। হিম মানে সিঙ্গুলার, এটা তো বুঝবেই না। আর ওখানে আমাদের সম্পর্কে বলতেছে না যে আওয়ার সেলফ হবে, তার মানে এখানে দেম সেলফস হবে। বুঝতে পেরেছো? আর বাই মানে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কি বসে? অবজেক্টিভ প্রোনাউন বসে। দেয়ার তো অবজেক্টিভ না, দেয়ার হচ্ছে পসেসিভ। বোঝা গেছে? আচ্ছা, সো এইভাবে তাহলে তোমরা কি করবা? এভাবে যে অ্যান্টিসিডেন্ট অনুসারে জিনিসগুলো বুঝবা, তাহলে সলভ করতে পারবা। সো এখন তোমাদেরকে দেখাবো হুম জাতীয় প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হয়। জাস্ট একটু দেখিয়ে শেষ করে দিব, সমস্যা নেই। অনেকক্ষণ যাবতীয় ক্লাস করছো, হয়তো বোরিং লাগছে। দেখো হোম এক্সারসাইজ রিলেটিভ প্রোনাউন। দেখো এখানে প্রথমটা দেখি যদি আমরা, দ্য কন্টেস্ট জাজেস ওয়ার টোল্ড, জজদেরকে বলা হয়েছিল, প্রতিযোগিতার যারা বিচারক ছিলেন, কি বলা হয়েছিল? প্রথম অপশনটা সবসময় দেখবা যে কি আছে, মানে বোঝার জন্য। টু গিভ দ্য প্রাইজ টু দ্য বয় হুমএভার ড্রিউ। তো দেখো হুমএভার পরে ড্রিউ আছে, ড্রিউ মানে ভার্ব। ভার্বের আগে সাবজেক্ট ফর্ম বসে নাকি অবজেক্ট ফর্ম বসে? সাবজেক্ট ফর্ম। তাহলে হুমএভার কি বসবে? না ভাইয়া। তাহলে হোমেভার সি নাম্বারেও আছে, তার মানে এ সি একটাও হবে না, তো বি এবং ডি থেকে যে কোনো একটা হবে। তো বি নাকি ডি হবে, কোনটা হবে? বলো। নাম্বার মনে হয়। বি নাম্বার হবে, কারণ এখানে টু দা বয় হু ড্রিউ দ্য বেস্ট পিকচার, এটা হবে, তাই তো? জি ভাইয়া। কারণ এখানে দা বয় দিয়ে নির্দিষ্ট করা আছে, আর নির্দিষ্টতার ক্ষেত্রে কোনটা বসে? হুএভার, সরি ছোট দুইটা, মানে হু এবং হুম বসে। অবজেক্টের ক্ষেত্রে হলো হুম, আর সাবজেক্টের ক্ষেত্রে হলো হবে হু। বুঝতে পেরেছো? জি ভাইয়া। তারপরে 2 নাম্বার দেখো, দে ডিসাইডেড টু অনার দ্য ক্লাব ফর, মানে স্যার ইব্রাহিম আর কি, মানে তারা নেক্সট টুইসডেতে ডিসাইড করবে কে প্রেসিডেন্ট হবে। সো এখানে দেখো কি আছে, উইল হ্যাভ মানে একটা ভার্ব, ভার্বের আগে অবজেক্ট হুম বসবে নাকি হু বসবে? হু বসবে। হু বসবে। সো উডে আছে বি ডি এবং সি। ডি নাম্বারটাও ভুল আছে, দেখো এটা উড বি আছে, উড বি মানে কি পাস্ট টেন্সের রূপে বসে। তো নেক্সট টুইসডে মানে কি ফিউচার, ফিউচারের সাথে কি পাস্ট একসাথে বসবে? তাহলে বি এবং সি থেকে কোনটা হবে একটু বলেন আপনারা। বি নাম্বারটা ভাইয়া। বি নাম্বারটা সি সি হবে না, এটা না হওয়ার কারণটা সরি সি হবে না এই জন্যই কারণ হু উইল বি প্রেসিডেন্ট, যে কিনা প্রেসিডেন্ট হবে। জো বাইডেন যে প্রেসিডেন্ট হয়েছে সে কি নিজে নিজে হয়েছে নাকি তাকে বানানো হয়েছে? বানানো হয়েছে। তার মানে এটা প্যাসিভ ফর্মে হবে যে উইল হ্যাভ বিন প্রেসিডেন্ট, মানে তাকে প্রেসিডেন্ট বানানো হবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে 3 নাম্বার পারো কিনা? 3 নাম্বারটা কি আছে দেখো, Black is among the very few individuals whom critics regard as genuinely significant in the history of both। মানে পুরো সেন্টেন্সটা প্রথমে দেখে নিবা, দেখো কি আছে, হুমের পরে কি আছে এটা দেখবা, বা হু এর পরে ক্রিটিক্স রিগার্ড। রিগার্ড মানে একটা ভার্ব, আর ক্রিটিক্স মানে সমালোচক বৃন্দ বা যারা সমালোচনা করে, সমালোচক বা বিচারক। সো সাবজেক্ট হিসেবে আছে, সাবজেক্টের আগে কি হু বসবে নাকি হুম বসবে? হুম বসবে, কিন্তু এখানে আমাদের হুম বসবে না। কেন বসবে না? দেখো পরবর্তীতে একটা ভার্ব আছে যে মেইড, মেইড দেখতে পাচ্ছ, মেইড এ ট্রিমেন্ডাস। সো এই মেইড ভার্বের জন্য আমাদের সাবজেক্ট ফর্মটাই বসবে, তাহলে হু দিয়েই বসবে। এখন বলো বি এবং ডি থেকে কোনটা হবে? ভাই এটাই তো কনফিউজ। ডি। এখানে একটা ঝামেলা আছে, দেখো কাউন্টেবল নন কাউন্টেবল একটা ঝামেলা আছে, দেখে বুঝে নাও। এখানে ফিউ মানে কি কিছু,
ফিউ মানে কিছু, মানে কি একের অধিক বোঝালে সেটা প্লুরাল হবে পরের নাউনটা, যার কারণে ইন্ডিভিজুয়াল এটা প্লুরাল হবে ইন্ডিভিজুয়ালস। তো কারেক্ট অ্যান্সার ডি। বুঝতে পেরেছো? জি ভাইয়া। তারপরে ধরো এই যে আরেকটা কমন পড়েছে আমাদের এখান থেকে, ধরো 5 নাম্বারটা যদি দেখো, ইট ওয়াজ, এরপরে কি হবে? আস হবে নাকি উই হবে? উই। উই হবে। কেন হবে বলো তো, দেখি মনে আছে কিনা? বি ভার্বের পর সাবজেক্টিভ। হ্যাঁ, অ্যাবসলিউটলি রাইট। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, বিষয়টা মনে রেখেছো তুমি। বি ভার্বের পর সাবজেক্ট প্রোনাউন বসে, তো সাবজেক্ট হিসেবে কি বসবে? উই বসবে। এখন বলো তো ভাইয়া, বি হবে নাকি সি হবে? বি নাম্বার। বি নাম্বার হবে। সি নাম্বার কেন হবে না? কারণ হেড ভার্বের পরে বি থ্রি বসে, কিন্তু এখানে বি টু মানে ওয়েন্ট আছে, এখানে গন থাকলে ঠিক হতো, তাই না? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, সো এটা হচ্ছে বিষয়। সো এভাবে আসলে তোমাদের সলভ করতে হবে। তারপরে আরো কিছু দেখাই, কিছু আছে আন্ডারলাইন জাতীয় প্রবলেম। এই যে আন্ডারলাইন, মানে আন্ডারলাইন থাকলে বুঝবা এখানেই প্রবলেমটা আছে। এগুলো তোমরা সলভ করে নিবা, যদিও সলভ ক্লাস নেওয়া হবে, আমিও তাও সলভ করিয়ে দিচ্ছি। দেখো এখানে আছে 1 নাম্বার, হি ইন্টারভিউড সেভারাল ক্যান্ডিডেটস হু হি থট হ্যাড দ্য এক্সপেরিয়েন্স। তো এখানে আন্ডারলাইনকৃত অংশটা ভুলও থাকতে পারে, সঠিকও থাকতে পারে। সো কোনটা কারেক্ট অ্যান্সার হবে দেখো। আমি প্রথমটা বুঝিয়ে দিই তোমাদেরকে। এখানে আছে হু হি থট। অনেকে মনে করবে যে হি আছে সাবজেক্ট, এর আগে একটা অবজেক্ট ফর্ম বসবে, কিন্তু এখানে হি থট একটা অতিরিক্ত অংশ, এরপর একটা আলাদা ভার্ব আছে, সেটা হচ্ছে হ্যাড। সো হ্যাড এর আগে কি বসবে? সাবজেক্টিভ ফর্ম বসবে, যার কারণে এখানে এটাই বসবে, অর্থাৎ হু হি থট এটাই কারেক্ট অ্যান্সার। এ নাম্বারই কারেক্ট অ্যান্সার হবে। বুঝতে পেরেছো? জি ভাইয়া। তারপরে 2 নাম্বারটা বলো তো কি হবে? দ্য প্রেসিডেন্টস টক ওয়াজ ডিরেক্টেড টুয়ার্ড হুমএভার ওয়াজ প্রেজেন্ট। কি হবে বলো? হবে বি মনে হু মানে সাবজেক্টিভ হবে। আচ্ছা ধর, আমার একটা কল আসছে, আমি একটা সাইলেন্ট করে রাখি ফোনটা। আচ্ছা দেখো, তোমরা কি বললা? এটা 2 নাম্বারটা বি নাম্বার অ্যান্সার। আচ্ছা দেখো কি আছে, আমরা সবার আগে দেখবো হু হুম, এদের পর কি আছে? এদের পরে আছে ওয়াজ প্রেজেন্ট, মানে কি ভার্ব আছে ওয়াজ, ভার্বের আগে জীবনে হুমেভার বসবে না, এখানে সাবজেক্টিভ ফর্ম যেগুলো আছে সেগুলো বসবে, হু অথবা হুএভার বসবে। আর নির্দিষ্ট হলে কোনটা বসে? ছোটটা। আর অনির্দিষ্ট হলে বড়টা বসে। তো এখানে হুএভার এবং হু থেকে কোনটা বসবে তোমরাই বলো। হ্যাঁ হু। হু হবে না, এটা হুএভার বলবে, এটা অনির্দিষ্ট। কারণ বলছে প্রেসিডেন্টের বক্তব্য আসলে তাদের প্রতি দেওয়া হয়েছে যারা এখন ওখানে প্রেজেন্ট ছিল। সেটা নির্দিষ্ট না যে কতজন ছিল বা কারা ছিল, নামও নাই, সো এখানে দাওয়া নাই, সেটা অনির্দিষ্ট। বোঝা গেছে? জি ভাইয়া। তারপরে 3 নাম্বারটা দেখো, শি ইজ দ্য সর্ট অফ পারসন হু আই ফিল উড বি। এটা কে পারে? আমি দেখি যে কে পারবে। এটা যারা পারবে, মানে এটা যে পারবে, মানে অ্যান্সার না দেখে তারা চান্স পাওয়ার যোগ্যতা রাখে। কারণ এটা এরকম প্রশ্ন আমাদের ডিউতে আসবে বা আসে, বিগত বছরে এসেছে, যে একটু খুঁটিনাটি ভুল থাকবে, প্রায় সবই একই থাকবে। দেখো একটু ভেবে চিন্তে কোনটা বসবে, মজার খুব পড়াগুলা। পেয়েছো অ্যান্সার? দেখি এ আর সি এর মধ্যে মনে হচ্ছে একই রকম রয়েছে অপশনে। আচ্ছা, তারপর আর কেউ আছেন যে বলতে পারেন অ্যান্সারটা কোনটা? না দেখে ব্যাখ্যা, আর অ্যান্সার দিলে ব্যাখ্যা দিতে হবে যে কেন দিয়েছেন, কারণ দেখেও তো বলতে পারেন। ভাইয়া অ্যান্সারটা সি নাম্বার। হ্যাঁ, কারণ স্টেটমেন্ট আছে তাই দিস কাইন্ড অফ স্টেট। বুঝি নাই, আবার বলেন। ভাইয়া অ্যান্সারটা মেবি সি নাম্বার হবে, কারণ লাস্টে বলা হয়েছে দিস কাইন্ড অফ স্টেটমেন্টস, তাই দিস স্টেটমেন্টস এ প্লুরাল আছে। হ্যাঁ 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 তাই হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আগে এখানে আমাদের তো হু আই ফিল সবগুলোতে আছে, তাহলে সি নাম্বার কেন হইলো?
হুম কেন হইলো না, হু কেন হইছে? উড বি আছে আবার, আই ফিল এর পর উড বি আছে। এই তো বুঝতে পেরেছো সবাই। আই ফিল মানে অতিরিক্ত অংশ, আর উড বি মানে একটা সিঙ্গেল ভার্ব আছে এখানে। তো ভার্বের আগে একটা কি লাগবে? সাবজেক্টিভ ফর্ম লাগবে। তো এখানে জীবনে হুম বসবে না, হু বসবে। কিন্তু এ বি সি তিনটাতে আসলে দেখতে পাচ্ছি হুই দেওয়া আছে। তো পার্থক্য কিন্তু পিছনে দেওয়া আছে, দেখো দিজের পরে কখনোই কাইন্ড হবে না, কাইন্ডস হবে, কারণ দিস মানে প্লুরাল। এবং ওই যে স্টেটসম্যান, ওটাও প্লুরাল আছে, তো এর আগেও কাইন্ডটা কি হবে? কাইন্ডস হবে। কাইন্ডস এবং টাইপস কখন হয়? যখন প্লুরাল থাকে। আর কাইন্ড এবং টাইপ তখন হয় যখন সিঙ্গুলার থাকে। বুঝতে পেরেছো? জি ভাইয়া। সো 4 নাম্বারটা দেখো, 4 নাম্বারটাও তোমাদের কমন পড়েছে। দেখো 4 নাম্বারটা কি হবে বলো দেখি, পারো কিনা। হুএভার অবজেক্টস টু মি নাকি মাই, কোনটা হবে? বা হুমেভার হবে কিনা? দেখো দুই দিকে দুইটা প্রবলেম জড়িত থাকে বা আছে, বা ঠিক আছে, দেখো কোনটা বুঝবে। ডি হুম ডি আচ্ছা দেখো ডি বলেছো। দেখো তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি হুএভার অবজেক্টস, তো দেখতে পাচ্ছি অবজেক্টস মানে ভার্ব, আর ভার্বের আগে কখনোই হুমেভার মানে অবজেক্ট জাতীয় যেগুলো আছে সেগুলো বসবে না। সো অবজেক্টিভ প্রোনাউন হুমেভার অথবা হুমেভার বি এবং সি বসবে না, এ এবং ডি থেকে যে কোনো একটা বসতে পারে। আমরা জানি যে জিরান থাকলে জিরান্ডের আগে কি বসে? পসেসিভ অ্যাডজেক্টিভ বসে। সো পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই, যার কারণে ডি নাম্বার কারেক্ট অ্যান্সার। কিন্তু এটা আমরা কিভাবে বুঝলাম? গোয়িংটা যেটা জিরান কিভাবে বুঝলাম? ওই যে ওই 8টা ভার্ব যদি সেন্টেন্সে থাকে, ওয়াচ, অবজার্ভ, নোটিস, সি, বা ওখানে যে আরো 8টা আছে, তো ওই 8টা থাকলে ওটা হবে প্রেজেন্ট পার্টিসিপল, আর ওই 8টা ভার্ব না থাকলে ওটা হবে জিরান্ড। তো যার কারণে গোয়িং এখানে জিরান্ড হিসেবে আছে। আর আমরা জানি জিরান্ডের আগে অবজেক্ট প্রোনাউন বসে না, ওখানে বসে পসেসিভ অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? জি ভাইয়া। সো এভাবে আসলে আপনাদের প্রবলেমগুলো সলভ করতে হবে। তো এখন মোটামুটি আমি সবগুলোতে থেকে একটু করে সলভ করে দেখিয়ে দিলাম কিভাবে বাসায় পড়বেন। আর লেকচার অনেক বুঝেছেন, পড়েছেন, কিন্তু বাসায় গিয়ে প্র্যাকটিস করেননি, মার্ক করেননি কোনগুলো আপনার ভুল হয়েছে, তাহলে কিন্তু আপনি মানে ভালোভাবে কিন্তু এগুলো আবার পরীক্ষাতে আসলে ভুল করবেন। তো সবই দেখতে হবে বাসায়। আমি জাস্ট এখন দেখিয়ে দিই কি কি আপনারা বাসায়, এই যে হু হুম জাতীয় যেগুলো আছে এগুলো আর এখান থেকে দেখার দরকার নেই। আমি যেভাবে লিখে দিয়েছি, সবাইকে লিখেছেন? জি ভাইয়া। সেভাবে দেখলেই ইনশাল্লাহ পারবেন। আর এখানে প্র্যাকটিস গুলো করে নিন, যে কখন বার থাকলে কি হয়, এগুলো আমি সব লিখে দিয়েছি। এগুলো নিজের মতো করে একটু বের করবেন, আর ইনশাল্লাহ পরে যদি আপনাদের সাথে দেখা হয় তো সলভ করাবো ইনশাল্লাহ, সমস্যা নেই। তো এখন এই যে এখানে দেখায় যে কি কি পড়তে হবে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা যে অনেকগুলা প্রোনাউনের প্রকারভেদ দেওয়া আছে। জাস্ট মনে রাখবেন যে প্রোনাউন মানে যেটা নাউনের পরিবর্তে বসে সেগুলোই প্রোনাউন, এটা মনে রাখলে হবে। আর পার্সোনাল প্রোনাউন, রিফ্লেক্সিভ, ইনডিফিনিট, রিলেটিভ, এত কিছু মনে রাখার দরকার নেই। জাস্ট এই বক্সটা তোমরা ভালোভাবে পড়বা, এই বক্সটা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ সাবজেক্টিভ কোনগুলা, অবজেক্টিভ কোনগুলা, আলাদা আলাদা যেগুলো মনে থাকে না ওগুলা একটু খাতায় লিখবা। যে সি, হার, হিজ, এগুলোর মধ্যে অনেকের একটা ঝামেলা হয়। তো মনে রাখবা সি এর অবজেক্ট প্রোনাউন হচ্ছে হার, আর হি এর অবজেক্ট হচ্ছে হিম, আর হিজ হচ্ছে মানে হি এর একটা পসেসিভ ফর্ম। বোঝা গেছে? এটা পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রোনাউন দুইটাই হয়। তো এখানে একটা পার্থক্য দেখবা, যেগুলোর সাথে এখানে ইজ আর অ্যাস আছে এখানে কিন্তু আর অ্যাস যুক্ত হয় না। যেমন এখানে আর থেকে দেয়ার্স হচ্ছে, হার থেকে হার্স হচ্ছে, কিন্তু এখানে অ্যাস থাকার কারণে কিন্তু অ্যাস হচ্ছে না, যে ইটস, ইটস আছে। তো এটা একটু দেখে দেখে একটু পড়বা আলাদা করে। পসেসিভ গুলো মনে রাখতে হবে। রিফ্লেক্সিভ এমনি মনে থাকবে, দ্যাম সেলভস, ইউর সেলভস, ইউর সেলফ অথবা ইউর সেলভস, এগুলো একটু মনে রাখবা আলাদা করে, আওয়ার সেলভস। তো তারপরে যে এখানে যা যা দেখাইছি সবই আমি, এখানে যা যা আছে সবই আমি পড়িয়েছি। একটা নিয়মও বাদ পড়া নেই, যেটা আমি বাদ মানে যে বাদ দিয়েছি। এখানে মোটামুটি 10টা রুল আছে। তো আমি রুল হিসেবে না পড়ি আমি কিভাবে পড়িয়েছি একজন বলো তো? এক্সাম্পল দিয়ে। এক্সাম্পল দিয়ে জিনিসটা আগে তোমাদের অ্যান্সার নিয়েছি, কারো ভুল হয়েছে কারো সঠিক হয়েছে, তারপর আমি নিয়মটা বলে দিয়েছি যে হ্যাঁ এটার কারণে এটা হয়েছে। তো এইভাবে আসলে নেওয়ার চেষ্টা করেছি। যাই হোক, তো আসলে যেটা বলছিলাম প্রথমে, যে তোমাদের ক্লাসটা ভালো নাও লাগতে পারে, কারণ প্রথম ক্লাস নিচ্ছি তোমাদের, যেহেতু অনেকদিন যাবতীয় আরেকজন টিচার ক্লাস নিচ্ছে, তো একটা নতুন টিচারের নতুন টিচারকে ভালো নাও লাগতে পারে। তো এই হচ্ছে বিষয়। তো জানি না তোমাদের ক্লাস কেমন লেগেছে। তো হ্যাঁ ভালো ভালো লেগেছে। লাগছে। আপাতত এই পর্যন্ত আজকের ক্লাস। আর পরিচয় দেইনি, কারণ হচ্ছে পরিচয় দিলে হয়তো বা তোমাদের মানে ভালো ক্লাস নিলাম না, পরিচয় দিয়ে লাভ কি, তাই না? তো ভালো লাগলো। ভালো হয়েছে। ভালো ক্লাস নিচ্ছে। ভাইয়া ভালো হয়েছে তো।
না না, তোমাদের আসলে দেখলাম যে রেসপন্স খুব কয়েকজনই করে আসলে। তোমরা কি প্রত্যেক ক্লাস? এটা প্রতিটা ক্লাসে এরকমই হয়, ওর কেউ সবাই ও আচ্ছা আচ্ছা। করে না। মানে সবাই না করাই ভালো, কারণ ধরো সবাই যদি রেসপন্স করে তাহলে কিন্তু মানে সাউন্ড বেশি আসবে, তাই না? তো দু একজন প্রতিনিধি হিসেবে রেসপন্স করাটা ঠিক আছে। তো তাহলে কি আমি আমার পরিচয়টা দিতে পারি? জি ভাইয়া। ও আচ্ছা। তো স্কলারস এর গ্রুপে মনে হয় একটা ক্লাস রেকর্ড আপলোড করা হয়েছিল, ওইটা আমি ছিলাম। আর আজকে একটা রেকর্ড দেওয়া হবে লেকচার 5 এর ইললজিক্যাল মডিফায়ার, পজিটিভ আর সাবজাংটিভ। এটার ক্লাস তোমাদের কে নিয়েছে? আজিম ভাইয়া মেবি। আচ্ছা, তো তাহলে তো ভালোই বুঝছো মনে হয়। তো তোমাদের যদি কারো কোনো সমস্যা হয় বা ধরো কোনো প্রয়োজন পড়ে, তাহলে আমি আমার নাম্বারটা দিচ্ছি, তোমরা যোগাযোগ করতে পারো, সমস্যা নেই। বাট একটা নির্দিষ্ট টাইমে আর কি কল দিয়ে যদি কোনো দরকার হয় আর কি, হচ্ছে বিষয়। ধরো রাতে তো আর ফোন দিবা না তোমরা, দিলে দিনের বেলায় দিবা অথবা সন্ধ্যা সময় দিবা, এই হচ্ছে বিষয়। তো তাহলে আমি ওই কন্টাক্ট নাম্বারটা দিচ্ছি, তোমরা যোগাযোগ করতে পারো, সমস্যা নেই। তো আচ্ছা, আমি তো ভার্সিটির নাম লিখি নাই, তাই না? তো অনেকে মনে করবে যে কোন ভার্সিটিতে পড়ি। আমাদের স্কলারসে কিন্তু বেসিক্যালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরের কেউ নেই আসলে। তো সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়েরই টিচার, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়েরই স্টুডেন্ট, তারা ক্লাস নেয়, এই হচ্ছে বিষয়। সো তাহলে তোমাদেরকে যেগুলা বললাম, আচ্ছা ক্লাসের মাঝখানে যেগুলো বলেছি, মন খারাপ করেছো নাকি তোমরা? না ভাইয়া। না ভাইয়া। ওগুলো কিন্তু তোমাদের ভালোর জন্য বলেছি, জি ভাইয়া। যে এই কয়েকটা দিন আছে, একটু ভালোভাবে ইউটিলাইজ করলে চান্স কিন্তু পেয়ে যাবা। আর ধরো প্রাইভেটে পড়লে তোমাদের টাকা গুনতে হবে 4 বছরে 12 থেকে 15 লাখ টাকা। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লে 40 থেকে 50,000 টাকার মধ্যে তোমার পড়াশোনা শেষ হয়ে যাবে, মানে একাডেমিক খরচটা আর কি। ঠিক আছে, তো ওই দিক থেকে চিন্তা করে একটু ভালোভাবে পড়াশোনা করো, দরকার হলে কারো কাছে আলাদা করে পড়তে পারো, কারণ হতেই পারে তোমার সমস্যা আলাদা, এই হচ্ছে বিষয়। সো এই তাহলে কি আমরা ক্লাসটা আজকে শেষ করব? মিউজিকের নামটা আরেকবার বলবেন। ও আচ্ছা, মিউজিকের নামটা না, মিউজিকের নামটা ধরো আমি এখানে লিখে দিই বোর্ডে।